Hello everyone. Hi, Aminul ji. Uh, गुड इवनिंग सर। Good स्टार्ट evening. कीजिए सर। हाँ, so सर मेरे यहाँ से मिस्टर आर्गव घोष हैं. So हम्म। he will presenting the today's session. ओके। Argav, hi. হ্যালো এভরিওয়ান। সো আমার নাম অর্ঘ্য ঘোষ। আমি এনএসডিএল ক্যালকাটা থেকে। তো আমরা আজকে সেশনটা বাংলাতে কন্ডাক্ট করলে কি সুবিধা হবে, নাকি আমরা বাংলা বাংলায় কি বাংলায় হিন্দি? বাংলায় বাংলায় অর্ঘবাবু বাংলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, পারফেক্ট। সকলকে, যারা যারা এই আজকে প্রেজেন্টেশনে আছেন, আম, আমার নাম অর্ঘ্য ঘোষ। আমি প্রোটিয়ান ক্যালকাটা অফিসে বসি। আই টেক কেয়ার অফ দি ইস্ট এন্ড নর্থ ইস্ট। আর আমি যতদূর যা জানি, আপনারা মোটামুটি সবাই একটু আধটু জানেন এনপিএস এর ব্যাপারে, আর এনপিএস অ্যাকাউন্টস আগে ওপেনও করেছেন বা করে থাকেন। তো এটা একটা ছোট্ট জাস্ট রিফ্রেশার ট্রেনিং অ্যাবাউট দ্য প্রোডাক্ট। তাছাড়া কিভাবে, মানে আপনারা কিভাবে আপনাদের অ্যাপ্লিকেশন থেকে, আপনাদের পোর্টাল থেকে কিভাবে এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন, আমরা সেটা একবার দেখিয়ে দেবো আমাদের সাথে। সো প্রোটিয়ানের ব্যাপারে একটুখানি ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেওয়ার, যে আপনারা হয়তো জানেন যে এনপিএস এর আর্কিটেকচারে যে সব থেকে প্রথম এবং সব থেকে পুরনো সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সি, যেটার নাম আগে এনএসডিএল ই গভর্নেন্স ছিল, সেটাই এখন চেঞ্জ হয়ে প্রোটিয়ান হয়ে গেছে। আর মানে এটা কোনো নতুন কেউ কোনো এনটিটি বা কিছু না। তো সেই সূত্র ধরেই আমরা এগিয়ে যাবো। আগে আপনারা যারা এনএসডিএল এ আর কি প্ল্যান জেনারেশন করেছেন, তো এখন যেটা প্রোটিয়ানে করেন, এটা সেটা সেমই, ইটস অল সেম। তো আহ, প্রথমেই এনপিএস এর ব্যাপারে অল্প একটু বলে নেওয়ার জন্য, আমরা সকলেই মোটামুটি জানি যে আগে 2004 এমপ্লয়ীদের জন্য, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের জন্য, তো যেটা। অর্ঘবাবু, অর্ঘবাবু, বলুন। আপনাকে বিঘ্ন ঘটানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। না না না, বলুন আমার উচিত ছিল প্রথমে একটু বলে নেওয়া আর কি। তো প্লিজ। আমি জাস্ট দু চারটে কথা, সকল এখানে আমার ডিস্ট্রিক্ট ম্যানেজাররাও আছেন এবং হুম। আমার ভিএলই বন্ধুরাও আছেন। আপনি যেটা আচ্ছা। ঠিক বললেন যে হ্যাঁ, এনপিএস আমার এখান থেকে এনপিএস প্রত্যেকটা ভিলি করেছে। তো সকল ভিলি বন্ধুদেরকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। এবং আজকের এই যে ট্রেনিংটা হচ্ছে, এবং আমরা খুব মানে ভাগ্যবান যে আমরা বাংলাতে পাচ্ছি, অর্ঘবাবুকে এখানে পেয়েছি। তো আহ, সবাই ভালোভাবে শুনবেন এবং আপনাদের দু চারটে খুব গুরুত্বপূর্ণ কোয়ারিজ আছে, সেগুলো যা একটু জেনে নেবেন। যেমন কিরকম কোয়ারিজ, কিভাবে তার ক্লেম করতে হয়, আর বিশেষ করে যেটা আমাদের এসআইপি, সেই ব্যাপারটা হয়তো উনি বলবেন যে কিভাবে করতে। কারণ এই এনপিএস এর এখন প্রভাব রয়েছে আমাদের সমাজের মধ্যে দিয়ে। তো সকলেই মন দিয়ে, এবং সর্বোপরি আমার ডিএম ভাইরাও একটু মন দিয়ে অর্ঘবাবুর এই ট্রেনিংটা একটু নিন। অসংখ্য ধন্যবাদ অর্ঘবাবু। থ্যাংক ইউ সো মাচ। স্যার যেটা বললেন, যে একদম ঠিক, টু সেট আপ দ্য টোন, যে এখন এনপিএস এর প্রভাবটা মার্কেটেও খুব আছে, ইভেন গভর্নমেন্ট থেকে আছে। কারণটা খুব সিম্পল, বিকজ এই পার্টিকুলার প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট যেটা সোশ্যাল সিকিউরিটি দেয় সকলকে। এটা প্রথমে তো শুরু হয়েছিল গভর্নমেন্ট এমপ্লয়িজের জন্য, কিন্তু এটা এখন আমার আপনার মতন বা আরো হাজার হাজার লোক, যারা এইটার এখনো বেনিফিটস পাচ্ছেন না, সেটা মানে একমাত্র ভাবে আমাদেরই কর্তব্য। আমরা আপনাদেরকে ইকুইপ করব উইথ দি নলেজ, আর আপনাদেরকে সেটা এক্সটেন্ড করে দিতে হবে মার্কেটে টু দ্য গ্রাসরুট লেভেল। এটাই আমাদের মানে খুব নির্দিষ্ট মানে ওয়ার্ক রোল, যেটা আমরা যদি এই পার্টিকুলার প্রোডাক্টের উপর করি, এটা সোসাইটিতে একটা মানে এটা একটা রেভলিউশনারি চেঞ্জ আনতে পারে, যেটা আমরা অবভিয়াসলি দেখেছি কয়েক বছরে, 15 বছরের মধ্যে যেভাবে মানে এটাকে প্রায়োরিটাইজ করা হয়েছে, এবং যেভাবে এটা পপুলারিটি পেয়েছে, বা আমরা মনে করি আরো পপুলারিটি পেতে পারতো, বিকজ আমাদের কাছে এরকম মানে এত বড় বড় স্ট্রং প্লেয়ার্স আপনাদের মতন আছে মার্কেটে, লাইক সিএসসি অ্যান্ড দি আদার পিওপিস এস ওয়েল, যে যাদের কাছে এই রেসপন্সিবিলিটিটা আছে এটা পুরো মার্কেটে মানে ডিস্ট্রিবিউট করার জন্য। সো তাদের জন্যই আমরা আছি, যে আমরা তাদেরকে 100% পুরো সাপোর্টটা দিয়ে মার্কেটে যতটা সাউন্ড ভাবে এটার প্রচার করা যেতে পারে, সেইটা আমাদের লক্ষ্য থেকে থাকে। সো যেরম ভাবে আমি বললাম, 2004-এর আগে অবধি আমরা সবাই যে জানি যে ওল্ড পেনশন চলতো। ওল্ড পেনশন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের জন্য চলতো, স্টেট গভর্নমেন্টেও ওল্ড পেনশনই চলতো। বাট হ্যাঁ, সাবজেক্ট টু স্টেট, স্টেট যেটা মনে করে সেটা স্টেট করতে পারে।
তো এমন কিছু না যে যেটা সেন্ট্রাল করে সেটা স্টেট করতেই হবে, এটা আমরা সবাই জানি মোটামুটি মোরাললেস, রাইট? তো এইবার 2004-এর পরে একটা কমিটি তৈরি হয়েছিল যেটার নাম ভট্টাচার্য কমিটি, যেখান থেকে পরে ডিসিশন নেওয়া হয়েছিল যে ওল্ড পেনশনকে রিপ্লেস করবে নিউ পেনশন। তখন বলা হতো ওটাকে নিউ পেনশন, ওল্ড পেনশনকে সেটা রিপ্লেস করবে। তো দু দু অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা হয়েছিল এই পার্টিকুলার স্কিমটা 2008-এ। 2008-এ ইমপ্লিমেন্ট করা হয়েছিল ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ। এবার খালি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের দিয়েই ব্যাপারটা থেমে থাকেনি, কারণ তারপরে যখন দেখেছিল এটার বেনিফিট যেভাবে রিপ আউট হচ্ছে মার্কেটে, সেই সূত্র ধরে সেটা স্টেটদেরকেও পরবর্তীকালে গভর্নমেন্ট বলেছিল অ্যাডপ্ট করতে। আর তারপরে আস্তে আস্তে সেটা কর্পোরেটস আর সাধারণ মানুষ, যেরকম আমার আপনার মতন সাধারণ মানুষের জন্য রিটেল সেক্টরেও এটা এগিয়ে দেওয়া হয়েছিল। তো 2011-র মধ্যে মোটামুটি সব সেক্টরের জন্য এনপিএস অথবা ন্যাশনাল পেনশন সিস্টেম খুলে দেওয়া হয়েছিল। এবার ন্যাশনাল পেনশন সিস্টেমের কয়েকটা ফান্ডামেন্টাল আছে, যেটা গভর্নমেন্টের জন্য একটু আলাদা, আমার আপনার মতন লোকেদের জন্য একটু আলাদা, যারা কর্পোরেটে কাজ করে তাদের জন্য একটু আলাদা, যারা আপনার কাছে এসে ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্ট খোলে তাদের জন্য একটু আলাদা। কিন্তু প্রোডাক্টটা সেম, বেনিফিটটা সেম, কিন্তু কয়েকটা ডাইনামিক্স একটু হলে আলাদা হয়। আমরা সেই ব্যাপারগুলো আজকে আমরা প্রত্যেকটা ব্যাপারের উপর এ করবো, আমরা ফোকাস করবো। অ্যান্ড ওভার অ্যান্ড অ্যাবাভ আপনাদের যা কোয়েরিজ আছে, আপনারা আহ, মানে আমাদের সেশনটা শেষে প্রত্যেকটা কোয়েরি আমরা নেব। আর সেই কোয়েরিগুলো আপনারা কাইন্ডলি একটু নোট করে রাখুন, সো দ্যাট আমরা সেশনটা স্মুথলি আগে নিয়ে নিতে পারি। তো আমরা আমরা সবাই জানি যে এনপিএস একটা রিটায়ারমেন্ট প্ল্যানিং প্রোডাক্ট। অফকোর্স এটা একটা ওল্ড পেনশনকে রিপ্লেস করে যখন নতুন পেনশন এসছে, তো একটা পেনশন প্রোডাক্টই হবে। কিন্তু এনপিএস এমন আরেকটাও প্রোডাক্ট যেটাকে আমরা আরো দুভাবে দেখতে পারি। দুভাবে ইন দ্য সেন্স, একটা হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন টুল হিসেবে, যেটা আমরা সচরাচর ইকুইটি মার্কেট বা মিউচুয়াল ফান্ড বা এফডি বা পিপিএফ বা অন্য কোনো অল্টারনেট অপশন নিয়ে ভাবি ওয়েলথ ক্রিয়েশনের ব্যাপারে। বা এটাকে আমরা একটা ট্যাক্স সেভিং টুল হিসেবেও দেখতে পারি, বিকজ অ্যাজ অফ নাও এনপিএস এমন একটা প্রোডাক্ট যেখানে আপনার মানে ইনা প্রোডাক্ট তিন রকম ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। একটা সাধারণ লোক, তার জন্য সে দু রকম ট্যাক্স বেনিফিট পায়, কিন্তু একজন যারা কর্পোরেটে চাকরি করে বা কোথাও, তারা তিন রকম ট্যাক্স বেনিফিট পেতে পারে সাবজেক্ট টু দের ট্যাক্স রিজিমস। কিন্তু এই তিনটে বিষয় যখন কোনো একটা প্রোডাক্টের মধ্যে চলে আসে, তখনই বুঝতে আছে সেটা যদি গভর্নমেন্ট প্রোডাক্ট হয়, তখন বুঝতে হয় যে গভর্নমেন্ট কতটা এটার উপর ব্যাক করছে, সো দ্যাট এটা যতটা পারে এক্সটেন্ড হয়ে যায়। কারণ একটা রিটায়ারমেন্ট প্রোডাক্ট যেটা আপনার সোশ্যাল সিকিউরিটি বা ওয়েলফেয়ারের প্রোডাক্ট হবে, যেটা আপনার মানে ভালোর জন্য যে একটা প্রোডাক্ট দেওয়া হবে গভর্নমেন্ট থেকে এক্সটেন্ড করলে, তো সেটার উপর জেনারেলি ট্যাক্সের মানে আমরা যে ছুটটা পাই সেটা পাওয়া যায় না। কারেক্ট? তো কিন্তু গভর্নমেন্ট এটার উপর দিচ্ছে, বিকজ এটা আরো পপুলারাইজ করা দরকার আমাদের। তো রিটায়ারমেন্ট প্ল্যানিং কেন দরকার সেটা তো আমরা মোটামুটি জানি, বাট স্টিল আজকের দিনে যেরকম ইনফ্লেশন, বাজার দর বেড়ে যায়। আজকে আমরা একটা চা যেটা আগে 5 টাকায় খেতাম, সেটা এখন 7 টাকায় খেতে হবে, আগামী দিনে 10 টাকায় খেতে হবে। আজকে আমরা যে চাকরি বাকরি করছি, আমাদের যখন এক টাইমে বয়সকাল হয়ে যাবে, তখন আমরা চাকরি বাকরি যখন করতে পারবো না, অথর্ব হয়ে পড়বো, তখন আমরা আজকে যেভাবে টাকা মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং আমাদের আছে, আজকে যে স্ট্যান্ডার্ড অফ লিভিং, আজকে আমরা যেটা পড়তে পারছি, যেটা খেতে পারছি, যেটা চলতে পারছি, সেটা সেই সময় আমরা পারবো কি পারবো না সেটা আমরা জানি না। আর সেটা আমরা নিশ্চয়ই পারবো না যদি আমাদের কাছে সেরকম মানে কামানোর সামর্থ্য না থেকে থাকে। তো তো সেটাও এফেক্ট করে ইনফ্লেশন। আর আর ব্যাকড বাই আমার কোনো রেগুলার ইনকাম নেই। তারপর অবশ্যই অনেকে সবাই দেখে থাকে যে সবাই বয়সকাল অবধি চাকরি বাকরি করে নিজেদের ছেলে মেয়ে সংসার সবকিছু ঠিকঠাক করে নিজের উপর কম দেখে, তো রিটায়ারমেন্টের পরে একটু নিজেকে তার দেখতে ইচ্ছে করে, তার জন্য একটা সিকিউরিটি থাকা খুব দরকার। অনেক সময় কি হয় আমরা দেখি যে বাচ্চা টাচ্চার উপর মোস্টলি সবাইকে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হয়, যেটা আই উড সে অফকোর্স প্রত্যেকটা ছেলে মেয়ের সেটা রেসপন্সিবিলিটি তার মা বাবাকে দেখা, কিন্তু সবসময় তো সেটা হয়ে ওঠে না অনেক রকম কারণের জন্য। যার জন্য আইডিয়াল সিচুয়েশনে একটা সাবস্ক্রাইবার বা একটা রিটায়ারি সবসময় নিজেরটা নিজে যাতে দেখে নিতে পারে, কারোর উপর ডিপেন্ডেন্ট না থাকতে পারে, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ক্রুশিয়াল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আর বয়সকালে নিশ্চয়ই যেরকম ভাবে ওষুধ বিষুধের খরচা, খাবার দাবারের থেকে জামা কাপড়ের থেকে ওষুধ বিষুধের খরচা বেড়ে যায়,
সে দুটো রুটি দুটো ভাত খায়, কিন্তু খাবার দাবারের খরচা বেড়ে যায়। কিন্তু এই খরচাগুলো প্রত্যেকটা ওঠানোর জন্য আহ মানে একটা সাবস্ট্যান্সিয়াল ইনকাম না থাকলে সেটা খুব সমস্যা হয়ে যায়। আর সেটা মানে আমরা প্রত্যেকে কারুর না কারুর জীবনে আজ না হলে কাল দেখে এসেছি এটা। তো এটা এটা মানে কোনো এক্সেপশনাল অসুবিধা না, এটা একটা খুব কমন প্রবলেম, যেটা অ্যাড্রেস করা হয় খুব লেটে গিয়ে। আমরা কি করি, 50 বছর বয়সের পরে গিয়ে হঠাৎ একটা আহ, কোনো কোম্পানিকে ডেকে বলি আমি আপনাকে 25 লক্ষ বা 50 লক্ষ টাকা দিচ্ছি, আপনি আমায় প্রত্যেক মাসে 10, 15, 20 হাজার টাকা করে দেবেন। এটা হয়ে থাকে। কিন্তু সেটা কারা দিতে পারে? যারা একদম টপ ম্যানেজমেন্ট লেভেলে কাজ করে থাকে, যাদের কাছে 50 লাখ টাকা বা 25 লক্ষ টাকা লিকুইড পড়ে আছে। কিন্তু যারা সাধারণ মানুষ, যারা সাধারণ চাকরিজীবী, তাদের কাছে এই টাকাটা দেওয়া মানে এই টাকাটা তাদের কাছে, যাদের কাছে নেই তারা তো দিতে পারবে না। তার মানে তাদের কাছে কোনো রকমই রিটায়ারাল বেনিফিট থাকবে না, যে কিনা গভর্নমেন্টে কাজ করবে না। তো সো এইটা হচ্ছে মানে দিস ইজ বেসিক্যালি দ্য রিজন ওয়াই মানে এনপিএস হ্যাজ বিন এক্সটেন্ডেড প্রত্যেকটা মানে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য গভর্নমেন্ট এটা চায়। তো আমরা এখানে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স যেটা দেখতে পাচ্ছি ওভারঅল পেনশন ইন্ডাস্ট্রির, আর সেক্টর ওয়াইজ যেটা আহ, আর কি বাইফারকেট করা আছে। ওভারঅল পেনশন ইন্ডাস্ট্রি যদি দেখি, আমরা দেখতে পাই এখন মোটামুটি সাত সাত কোটি বা 7.5 কোটির ওপরে পেনশনার্স আছে। যেখানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 2008 থেকে এখন অব্দির মধ্যে 13 লাখ কোটির উপরে চলে গেছে, উইচ ইজ হিউজ। যেখানে সব থেকে বেশি কন্ট্রিবিউট করে হচ্ছে সরকারি গভর্নমেন্ট সেক্টর। স্টেট গভর্নমেন্টে আপনি যদি দেখতে পাচ্ছেন যে প্রায় 67 লাখ সাবস্ক্রাইবার ওপরে আছে। সেন্ট্রাল গভর্নমেন্টে 26 লক্ষের উপরে আছে। কর্পোরেটে যদি আমরা দেখি, মোটামুটি 15-16 হাজারের উপরে কর্পোরেটস এখন আমাদের সাথে আছে। ওখানে সাবস্ক্রাইবার বেশ 20 লক্ষর উপরে। কিন্তু ইন্ডিভিজুয়াল সেক্টর যদি দেখি, মোটে 37 থেকে 40 লাখের মতন লোক এসছে। তার মানে একটা 150 কোটি পপুলেশনের দেশে আমরা যদি আহ 7 কোটি লোকও ছেটে দিই, তাও এত কোটি লোক বেঁচে থাকার মধ্যেও যদি আমরা ইন্ডিভিজুয়াল সেক্টরে 37 লক্ষ নাম্বার দেখতে পাচ্ছি, সেখানে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি যে পেনিট্রেশনটা আরো ভালো হতে পারে। এখনো মানে ইননর্মাস স্কোপ আছে। আর এখানে এটা পপুলারাইজ করা, পেনিট্রেট করা, এটাই এখন আমাদের যতটা সম্ভব এনপিএস এর জন্য লক্ষ্য হবে। তো অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যেটা ইউএম আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টে। তো এটা রেফারেন্সের জন্য দেওয়া আছে। তো জাস্ট বিকজ এখানে হ্যাঁ গভর্নমেন্টের সব থেকে বেশি ওয়েটেজ, বিকজ এখানে সাবস্ক্রাইবার বেস স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের সব থেকে বেশি, তারপরে কর্পোরেট, তারপরে রিটেল, ইন্ডিভিজুয়াল সেক্টর যেটার ব্যাপারে আমরা কথা বলছি। আম, আমরা যদি এনপিএস এর আর্কিটেকচারের ব্যাপারে বুঝতে চাই, এনপিএস এর আর্কিটেকচার পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছে। যেখানে কিনা যেরকম আহ, আমাদের এখানকার রেগুলেটর হলো পেনশন ফান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি, যেটাকে পিএফআরডিএ বলা হয়। আর অনেক সময় অনেক কাস্টমার আপনাকে জিজ্ঞেস করতে পারে এই কথাটা যে এটা কি কোনো জয়েন্ট ভেঞ্চার প্রোডাক্ট, বা এটা কি কোনো প্রাইভেট প্রোডাক্ট, এটা কি সিএসসির প্রোডাক্ট? তো এটা সেরকম ভাবে কারোরই প্রোডাক্ট না, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রোডাক্ট। আপনি যদি একটা প্যান কার্ড দেখে থাকেন, ঠিক যেরকম দেখতে হয় ঠিক সেরকম দেখতে হয় একটা এনপিএস এর কার্ড, প্যান কার্ড যেটাকে বলা হয়। তো পিএফআরডিএ হচ্ছে এটা রেগুলেটরি বডি, অথরিটি। আর তার সাথে আরেকটা গভর্নমেন্ট বডি এর সাথে অ্যাটাচ, যার নাম হচ্ছে এনপিএস ট্রাস্ট, যারা এনশিওর করে যে টাকা পয়সার ফ্লো ঠিকঠাক টাইমে ঠিকঠাক জায়গায় পৌঁছে যায় কিনা। তো এখানে যে আর্কিটেকচারটা দেখতে পাচ্ছেন, এখানে এখানে আপনি হচ্ছেন গিয়ে পয়েন্ট অফ প্রেজেন্স, সিএসসি। যারা পয়েন্ট অফ প্রেজেন্স, আপনি সাবস্ক্রাইবার আপনার কাছে যায়, আপনি তার প্ল্যান জেনারেট করেন বা কোনো রকম অ্যাক্টিভিটি করেন ফর প্ল্যান, সেটা আমাদের প্ল্যাটফর্মে হয়। তারপরে এখানে পেনশন ফান্ড ম্যানেজার্স আছে, যারা তাদের টাকা ম্যানেজ করে, যারা মার্কেটে টাকা রোল করায়। ট্রাস্টি ব্যাংকস আছে, যারা ব্যাংকিং ফাংশন দেখে এনপিএস এ, মানে নোডাল ব্যাংকার বলা যেতে পারে। তারপরে অ্যানুইটি সার্ভিস প্রোভাইডার আছে, যেটা সে যখন রিটায়ার করবে তখন তারা রোলে আসে। তো প্রত্যেকটা আপনারা যদি দেখেন স্টেক হোল্ডারের ইন্ডিভিজুয়াল ওয়ার্ক রোল আছে এখানে। সবাই সবার ওয়ার্ক রোল একটা স্টিপুলেটেড টাইম ফ্রেমের মধ্যে করে, কমপ্লায়েন্ট ওয়েতে করে।
আগের জনের কাছে সেটা অটোমেটিক্যালি চলে যায়, উইচ এনশিওরস দ্য ট্রান্সপারেন্সি অফ দ্য প্রোডাক্ট, নট জাস্ট দি ট্রান্সপারেন্সি, আর খালি প্রত্যেকটা স্টেক হোল্ডারের যে রোলটা সেটাও খুব প্রমিনেন্সের সাথে দেখা যায়। তো এখানে কোনো অ্যাম্বিগুইটি, এখানে কোনো মানে লুকাচুরির ব্যাপার থাকে না যে আমি তো টাকাটা দিয়ে দিলাম তারপরে কি হলো কোথায় গেল আমি জানি না, এইটা কখনোই এই প্রশ্নটা আসতে পারে না। এনপিএস এর এলিজিবিলিটির ব্যাপারটা খুবই সিম্পল। যে কোনো লোক এখানে, আপনারা বলতে পারেন এখানে লেখা আছে 18 থেকে 70, যে কোনো লোক এখন একদিন বয়স থেকে 70 বছর অব্দি বয়স অব্দি লোক এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারে। রিসেন্টলি 2 মাস আগে হয়তো কেউ খেয়াল করেছেন কি করেননি, বা কেউ জানেন কি জানেন না, মিনিস্ট্রি অফ ফিনান্স এনপিএস ভাৎসল্যা ওপেন লঞ্চ করেছিল, যেটা কিনা বাচ্চাদের এনপিএস, যারা একদিন থেকে বয়স যাদের, তাদের থেকে এনপিএস এর অ্যাকাউন্ট খুলতে পারে। তো জেনারেলি এনপিএস হ্যাজ বিন এক্সটেন্ডেড ফ্রম আ ওয়ান ডে ওল্ড কিড টু আ 70-year-old পার্সন। তো এটা হচ্ছে ফার্স্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যে কোনো লোককে আমরা এটা কেটার করতে পারি, সে সিটিজেন অফ ইন্ডিয়া হোক, এনআরআই হোক, ওভারসিজ সিটিজেন হোক, কোনো স্যালারিড ইন্ডিভিজুয়াল মানে নন স্যালারিড, যে কোনো লোককে এই এনপিএস অ্যাকাউন্ট ওপেন করতে দেওয়া যেতে পারে। সে ট্যাক্সের আওতায় আসুক না আসুক, সে চাকরি করুক, ব্যবসা করুক, আহ, এই একদিন থেকে 70 বছর বয়সের মাঝখানে যেখানেই হোক, তো যাকে ইচ্ছে, তার মানে এটা আমরা সবাইকেই দিতে পারি, এটা সবার জন্যই প্রযোজ্য। আর ওয়েল রেগুলেটেড তো অফকোর্স, যেটা আমি বললাম যে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রোডাক্ট, তো তার মানে এখানে ইট হ্যাজ টু বি ওয়েল রেগুলেটেড, যেরকম ব্যাংকে আরবিআই দেখে, ব্যাংকের রেগুলেটর আরবিআই, এনপিএস এর রেগুলেটর পিএফআরডিএ, যখন একটা রেগুলেটরি বডি থাকে তো সেখানে পুরোপুরি ওয়েল রেগুলেটেড থাকে, আন্ডার দ্য মিনিস্ট্রি, আন্ডার দ্য গভর্নমেন্ট। তো এটা লং টার্ম গোল আপনাকে কেটার করবে, এটা কিনা কম্পাউন্ডিং এফেক্টে আপনার টাকা বাড়ে, এটা সিম্পল ইন্টারেস্টে না, এটা কম্পাউন্ড ইন্টারেস্টে টাকা বাড়ে আপনার, যেটা কিনা আপনার মানে কম্পাউন্ডিং এফেক্ট যখন হয় আপনি ওভার আ পিরিয়ড অফ টাইম, মানে 1 বছরে যেটা দেখবেন সেটা আপনার সাবস্ট্যান্সিয়াল গ্রোথ আপনি দেখতে পাবেন 10 বছরে, সেটা আরো বেশি মানে মাল্টিফোল্ড হয়ে যাবে 20 বছর বা 30 বছর। সো এখানে টাইম ইজ আ ভেরি ক্রুশিয়াল ফ্যাক্টর, ওয়েন এভার উই টক অ্যাবাউট এনপিএস এজ আ প্রোডাক্ট, টাইম ইজ আ ভেরি ক্রুশিয়াল ফ্যাক্টর। আমি ভাবতে পারি না যে 55 বছরের এক ভদ্রলোক 1 কোটি টাকা দিয়ে তারপরে জিজ্ঞেস করবে যে কত টাকা আমি পেনশন পাবো, কারণ সে যার দিয়েছে হয়তো তারই কিছু 6-7% পাওয়া শুরু করবে, কারণ সে টাইমই দিতে পারেননি ওই প্রোডাক্টে ওই পার্টিকুলার অ্যামাউন্টটাকে গ্রো করার জন্য। টাইম হিয়ার ইজ আ ভেরি ক্রুশিয়াল ফ্যাক্টর। রিটার্নস ভীষণ স্টেডি, বিটুইন মানে ডাবল ডিজিটে অলওয়েজ রিটার্ন দিয়েছে, বিটুইন 12 to 13%, অন আ মডারেট স্কেল ইট হ্যাজ গিভেন এ রিটার্ন। আর এটা নর্মালি অ্যাপ্লিকেশনে, মোবাইল অ্যাপ্লিকেশনে, ওয়েব পোর্টালে আপনারা খুলে সব রকম যা যা নেট ব্যাংকিং এ যা যা আমরা করতে পারি, চেঞ্জেস করি, যা যা অ্যাকশন পারফর্ম করি, সব কিছু আমরা এখান থেকে করতে পারি। তো এনপিএস, আমরা যখনই এনপিএস এর কথা বলি, আমরা এনপিএস টিয়ার 1 এর কথা বলি। যখনই আমরা এনপিএস অ্যাকাউন্ট ওপেন হয়, এনপিএস টিয়ার 1 অ্যাকাউন্ট ওপেন হয়, যেটা কিনা পেনশন অ্যাকাউন্ট বলা হয়, যেটার আগেনস্টে একটা প্র্যান নাম্বার জেনারেট হয়। তো আহ, সেইটায় কিছু কিছু রেস্ট্রিকশনস থাকে, সেইটায় কিছু কিছু বেনিফিটস থাকে, বেনিফিটস ইন দ্য সেন্স ট্যাক্সের কিছু কিছু বেনিফিটস থাকে, আর রেস্ট্রিকশনস ইন দ্য সেন্স উইথড্রওয়ালের কিছু রেস্ট্রিকশন থাকে। কেন থাকে? ট্যাক্স এক্সেমশন এই কারণে থাকে যাতে গভর্নমেন্ট বলে আপনি আরো বেশি করে এই প্রোডাক্টটা ইউজ করুন। আর রেস্ট্রিকশনস অন উইথড্রলস কেন থাকে? যাতে গভর্নমেন্ট বলে যে এই টাকাটা আপনার বুড়ো বয়সের জন্য, এই টাকাটা আপনি আগে আগে বার করে নিলে আপনি কম্পাউন্ডিং এফেক্টটা পাবেন না, বা আপনি বেনিফিটটা পাবেন না, যেই বেনিফিটটা আপনি যে অ্যাকচুয়ালি আপনার বয়সকালে গিয়ে দরকার, যার জন্যই এই পার্টিকুলার প্রোডাক্টটা ডিজাইন করা। তো সেইটা হলো টিয়ার 1, সেটার ব্যাপারেও আমরা কথা বলবো ইন ডেপথ। বাট এখানে যে লেখা আছে অ্যাড অন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট উইচ ইজ টিয়ার 2, টিয়ার 2 কি? টিয়ার 2 একটা অ্যাড অন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। অ্যাড অন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট যেখানে আলাদা করে কোনো প্যান নাম্বার জেনারেট হয় না, এক্সিস্টিং ডিটেলস দিয়ে আমরা একটা টিয়ার 2 অ্যাকাউন্ট ওপেন করতে পারি। ওখানে ট্যাক্স বেনিফিট পাওয়া যায় না, আর ওখানে কিন্তু ওখানে উইথড্রয়ালের রেস্ট্রিকশনও থাকে না। ইনফ্যাক্ট টিয়ার 1-এ আমরা অফকোর্স আমরা যখন টাকা ঢোকাই আমরা তো কোনো পার্টিকুলার অ্যাসেট ক্লাসে টাকা ঢোকাই। এখানে ইকুইটি, কর্পোরেট বন্ড আর গভর্নমেন্ট সিকিউরিটিজে আমরা মোস্টলি টাকা রাখতে পারি, পার্ক করতে পারি। তো ইকুইটির এক্সপোজার টিয়ার 1-এ 75% অবধি ম্যাক্সিমাম নেওয়া যায়,
কিন্তু টিয়ার 2-তে সেটা 100। আর টিয়ার 2টায় আপনি যতবার ইচ্ছে টাকা ঢোকাতে পারেন, যতবার ইচ্ছে টাকা বার করতে পারেন। ওখানে এসটিসিজি এলটিসিজি অ্যাপ্লিকেবল অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুল, কিন্তু ফ্লেক্সিবিলিটি আপনার কাছে 100% আছে। তো ওটাকে আপনি আপনার একটা সেভিং অ্যাকাউন্ট হিসেবে চালাতে পারেন। এবার আপনি বলতে পারেন তাহলে একটা টিয়ার 1 তো দিলে দেওয়াই হলো, তাহলে টিয়ার 2 কেন? টিয়ার 2 এই কারণে, কারণ আপনি যারা আপনারা, আই বিলিভ এভরিবডি, সবাই মার্কেট ওরিয়েন্টেড, মার্কেট লেভেলে কাজ করেন, আপনাদের কাছে ডেলি মানে কেসেস আসে, যেটা আপনারা বেস্ট আপনারা জানেন, যেখানে কিনা আপনি যদি আজকে একটা 30 বছরের ছেলের কাছে গিয়ে বা 25 বছরের ছেলের কাছে গিয়ে বলেন যে পেনশনের একটা প্রোডাক্ট আছে, সে ঘুরেও তাকাবে না। আর সেটা না তাকানোটাই স্বাভাবিক। তো ফর দ্যাট রিজন, কিন্তু আপনি যদি বলেন, আজকালকার দিনে আমরা দেখেছি খুব পপুলারাইজ হয়ে গেছে এসআইপিস। পপুলারাইজ কি করে হয়ে গেছে? কারণ ওটা অ্যাডভার্টাইজড হয়েছে একটু ওইভাবে, একটু পপুলারাইজ হয়েছে অন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেন্স, টিভি টেলিভিশন, চেনা জানা মুখ অ্যাডভার্টাইজমেন্টস করছে। তো ইট হ্যাজ পিকড আপ, ইট হ্যাজ পিকড আপ উইথ দি ইয়াং পিপল। তো সবাই আজকাল এসআইপি করছে। তো টিয়ার 2টাকে সেইভাবেই আমরা প্লেস করি ফর দ্য ইয়াং জেনারেশন, যারা এখনো পেনশন নিয়ে ভাবছে না, বাট আর থিঙ্কিং অ্যাবাউট দেয়ার ওন ইনভেস্টমেন্ট। এখানে আপনি সেই ইকুইটি মার্কেটেই টাকা লাগাচ্ছেন, কিন্তু অন আ সেফার নোট, আন্ডার দি আমব্রেলা অফ গভর্নমেন্ট। যেটা কিনা আপনি ইকুইটি মার্কেটে ডাইরেক্ট লাগালে ইটস জাস্ট ইউ অ্যান্ড দি মার্কেট অ্যান্ড নো ওয়ান এলস। তারপরে ট্যাক্স বেনিফিটস, যেটা আমি বলছিলাম, ট্যাক্স বেনিফিটস কি হয় এখানে, আপনি যখনই এটা একমাত্র প্রোডাক্ট ট্রিপলি, যেটা এক্সেমড এক্সেমড এক্সেমড, যেখানে কিনা এনি টাইপ অফ উইথড্রল দ্যাট ইউ ডু ইন এনপিএস, কোনো রকম উইথড্রল এনপিএস এর আন্ডারে হলে সেটা কমপ্লিটলি ট্যাক্স ফ্রি হয়। সেটা সিস্টেম্যাটিক লামসাম উইথড্রল হতে পারে, সেটা পার্শিয়াল উইথড্রল হতে পারে, সেটা প্রিমাচিওর এক্সিটের লামসাম উইথড্রল হতে পারে, বা সেটা সুপার অ্যানুয়েশনের লামসাম উইথড্রল হতে পারে। তারপরে আসে চয়েস অফ ইনভেস্টমেন্ট অপশন। চয়েস অফ ইনভেস্টমেন্ট অপশন বলতে আমরা এখানে বোঝাই, আমরা জেনারেলি কি জানি, আমরা কোনো এসআইপি টিসআইপি নিলে আমরা একবারেই যা প্ল্যান নিয়ে নিই সেটাই থাকে। আমরা চেঞ্জ করতে পারি না সেরকম ভাবে। আর চেঞ্জ করার জন্য আমাদেরকে ওটা এক্সিট করতে হয়, এক্সিট করার জন্য এক্সিট লোড পে করতে হয়, প্রসেসিং ফি দিতে হয়। তো ওটা একটা অ্যামাউন্ট থাকে, এখানে সেটা নয়। এখানে আপনি ইনভেস্টমেন্ট অপশন, আমরা আসবো, আমরা পুরো ব্যাপারটা দেখবো। ইনভেস্টমেন্ট অপশনে কি হয়, আমরা এই ইনভেস্টমেন্ট অপশন যখন ইচ্ছে তখন চেঞ্জ করতে পারি। মানে 1 বছরে আমরা 4বার ইনভেস্টমেন্ট অপশন চেঞ্জ করতে পারি। পেনশন ফান্ড ম্যানেজার আমরা একবার চেঞ্জ করতে পারি বছরে। তো এটা এতটাই ফ্লেক্সিবল, আর এটা এতটাই কাস্টমার ফ্রেন্ডলি, সাবস্ক্রাইবার ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট। তো সাবস্ক্রাইবার যেভাবে এটা চালাতে চাইবে এই প্রোডাক্টটাকে, সেইভাবে চালাতে পারবে নিজের সুবিধা অনুযায়ী। আর এটার কস্ট সব থেকে লো, মানে পৃথিবীর প্রত্যেকটা পেনশন প্রোডাক্টের মধ্যে সব থেকে লোয়েস্ট কস্ট পেনশন প্রোডাক্ট হচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম। আর মানে এইটার যে কস্ট আপনি বিয়ার করেন, আপনার একটা মিউচুয়াল ফান্ডে যেরকম 1.5 থেকে 2% বা 0.75% থেকে 2% আমরা কস্ট বিয়ার করি, সে যদি আমরা ডিরেক্ট করি বা ইনডিরেক্ট করি। কিন্তু ইন টার্মস অফ এনপিএস দ্য কস্ট ইজ সামওয়্যার অ্যারাউন্ড 0.25%, অ্যান্ড দ্যাট ইজ ইট। তো এটা এতটাই কম খরচার একটা প্রোডাক্ট, তার সাথেও এতটা সাউন্ড। এইবার একটা লোকের যেরকম প্যান কার্ডও একটাই হয়, প্যান কার্ডও সেই একটাই হবে। তো কেউ যদি আপনার কাছে এসে বলে আমি গভর্নমেন্টে চাকরি করি, আমার গভর্নমেন্টের অফিসে একটা প্যান কার্ড আছে, আপনি আরেকটা খুলে দিন, আপনি পারবেন না স্যার। বিকজ একটা লোকের একটাই প্যান কার্ড থাকতে পারে, একটাই প্যান নাম্বার থাকতে পারে। সে যখন কখনো গভর্নমেন্টে চাকরি করছে, সে গভর্নমেন্টের আন্ডারে ওটা ম্যাপ হবে, কর্পোরেটে চাকরি করলে কর্পোরেটের আন্ডারে ম্যাপ হবে। সাপোজ সে রিটেল কোথাও যাচ্ছে না চাকরি করতে, নিজের ব্যবসা করছে, আপনার কাছে আসলো, বললো আমার এটা ম্যাপ চেঞ্জ করিয়ে দাও, আপনি ম্যাপিং চেঞ্জ করিয়ে সিএসসির আন্ডারে করিয়ে নিলেন রিটেল সেক্টরে, ব্যাস, সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে কারোর যখন 60 বছর বয়স হয়, তার কাছে মাল্টিপল রিটায়ারমেন্ট অপশনস পায়। মাল্টিপল রিটায়ারমেন্ট অপশনস অনেক রকম হয়, প্রত্যেকটা অ্যানুইটি সার্ভিস প্রোভাইডার আলাদা আলাদা ভাবে দেয়। কিন্তু আমি জাস্ট ব্রডলি বলে দিই যে কি হয়। সাপোজ সব্বার মানে লাইফ আলাদা, সব্বার ফ্যামিলি আলাদা, সব্বার সিচুয়েশনস আলাদা হয়। এমনও কেউ হয় যাদের ফ্যামিলিতে কেউ নেই, কেউ থাকে না আগে পিছে। এমনও কেউ হয় যাদের প্রচুর রেসপন্সিবিলিটি থাকে ব্যাক অফ তাদের ফ্যামিলির পিছনে। কারোর ছেলে মেয়ে, সংসার, মা বাবা, কারোর কিচ্ছু নেই। তো অনেক রকম সিচুয়েশন থাকে। তাই জন্য মাল্টিপল রিটায়ারমেন্ট অপশনস দেওয়া থাকে এই একটাই কারণে, যাতে কিনা
আমার যদি পিছনে কেউ না থাকে, আমি এমন চয়েস সিলেক্ট করব না যেটা কিনা আমাকে কম টাকা দেবে। আমি সিলেক্ট করব যে আমি খালি পেনশন পাবো, আর কেউ পেনশন পাবে না, বিকজ আমার আগে পরে আর কেউ নেই, আমি মরে গেলে তারপরে আর পেনশনও বন্ধ। বা আমি যদি চাই আমার পরে আমার বউ বা আমার বউ টাকা পেয়ে যাবে, পেনশন পাবে, তারপরে আমার বাচ্চা কাচ্চাদের আমি সেই পুরো কর্পাসটা হ্যান্ড ওভার করে দেবো, সেরকম হয়। তো আলাদা আলাদা সিচুয়েশন সিনারিওস এর জন্য আলাদা আলাদা টাইপ অফ রিটায়ারমেন্ট অপশনস থাকে, আলাদা আলাদা অ্যানুইটি সার্ভিস প্রোভাইডার দেয়। রিটার্নস এর ব্যাপারে আমি বললাম, আর আমি শেষে রিটার্নসটা দেখাবো এনপিএস ট্রাস্টের ওয়েবসাইটে, কোথা থেকে আপনারা দেখতে পারেন, যেখানে কিনা আপনাকে আমাকে জিজ্ঞেস করতে হবে না স্যার কোন পেনশন ফান্ড ম্যানেজারটা ভালো, বা সাবস্ক্রাইবারও আপনাকে জিজ্ঞেস করতে হবে না কোন পেনশন ফান্ড ম্যানেজারটা ভালো। অফকোর্স আপনি অ্যাজ আ ফিনান্সিয়াল অ্যাডভাইজার ওনাকে অ্যাডভাইস করতেই পারেন, সেটা রেফার করে যে কে কোরকম রিটার্ন দিচ্ছে লাস্ট 5 বছর 10 বছর সিন্স ইনসেপশন, কে কিরকম দিয়েছে। সিম্পল অ্যাজ দ্যাট। আর গভর্নমেন্ট রেগুলেটেড তো এটা আমি বললামই। তো টিয়ার 1 আর টিয়ার 2 ব্যাপারে আমরা একটু কিছু বলছিলাম আগে প্রথমে, যে টিয়ার 1 আর টিয়ার 2 একটু আলাদা। টিয়ার 1টা প্রথম প্রাইমারি অ্যাকাউন্ট হয়। টিয়ার 1-এ কিছু কিছু উইথড্রল রেস্ট্রিকশনস থাকে। টিয়ার 1-এ এদিকে আপনি ট্যাক্স বেনিফিটস পাবেন। আহ, প্রত্যেক বছর টিয়ার 1টাকে অ্যাক্টিভ রাখার জন্য, আপনার এনপিএস অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখার জন্য প্রত্যেক বছরে 1,000 টাকা দেওয়া মাস্ট, মিনিমাম 1,000 টাকা। আর প্রত্যেকবার যখন কোনো সাবস্ক্রাইবার কন্ট্রিবিউশন করতে যায়, সেটা মিনিমাম 500 টাকা দিতেই হয়, সেটা আপনারাও করে থাকলে আপনারা জানেনই। মিনিমাম 500 টাকা, 500 টাকার নিচে সিস্টেম অ্যাকসেপ্ট করে না। ঠিক আছে। আর যে কেউ 75 বছর অবধি এই অ্যাকাউন্টটাকে চালাতে পারে। 75 বছর পরে, বয়সের পরে 75 হয়ে গেলে তাকে ম্যান্ডেটারিলি এক্সিট করে অ্যানুইটি সার্ভিসে চলে যেতে হবে। আর টিয়ার 2-তে যদি চলে আসি, এখানে আলাদা করে কোনো জয়নিং চার্জেস নেই। উইথড্রলের ব্যাপারটা যেটা আমি বললাম, যখন তখন উইথড্রল করা যায়, যখন তখন ইনভেস্ট করা যায়, কিন্তু কোনো ট্যাক্স বেনিফিট নেই। অ্যাকাউন্ট ওপেনিং এর সময় 1,000 টাকা দিতে হয়। আর যখনই সাবসিকুয়েন্ট কন্ট্রিবিউশন কেউ করে, যখনই তারপরে কন্ট্রিবিউশন করতে যায়, মিনিমাম 250 টাকা দিতে হয়। এতে কোনো অ্যানুয়াল কন্ট্রিবিউশন মেনটেন করার দরকার থাকে না। আর এতে 100% ইকুইটিতে আমরা টাকা দিতে পারি, যেটা কিনা টিয়ার 1-এ 75। আর এটা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন, কেউ অফিসে কাজ করলে তার এমপ্লয়ার এখানে টাকা দিতে পারবে না। এটা জেনারেলি গোল্ড বেসড ইনভেস্টমেন্টের জন্য। আমি মনে হলো আমি 3 বছর পর একটা গাড়ি কিনবো, 5 বছর পর একটা বাড়ি কিনবো, বা ছেলের পড়াশোনা আছে, আহ, বাচ্চাদের বিয়ে আছে, বা কিছু আছে, ফর হোয়াটস এভার রিজন আমি এখানে টাকাটা রেখে কিন্তু টাকাটাকে গ্রো করাতে পারি সেফলি অ্যান্ড সিকিউরলি। এইবার আরেকটা ইম্পর্টেন্ট কথা যে আমি প্রথমে বললাম, যে টিয়ার 2টা ডিজাইন করা হয়েছিল ফর দ্য ইয়াং জেনারেশন। এইবার আপনি অনেকেই হয়তো বলবেন, তাহলে ইয়াং জেনারেশনের জন্য টিয়ার 2-তে সে টাকা ঢেলে গেল ঢেলে গেল ঢেলে গেল, কিন্তু সে যখন উইথড্র করবে তাহলে তো সে কোনো ট্যাক্স বেনিফিটই পাবে না, কিছুই পাবে না। তাহলে সে টাকাটা দিয়েও কি হলো, আর টিয়ার 2 হয়েও কি হলো না। এখানে আরেকটা আপনার কাছে মানে সুবিধা আছে, যেখানে কিনা আমরা বলি একটা জিনিস, সেটা হচ্ছে ওয়ান ওয়ে সুইচ। ওয়ান ওয়ে সুইচ মানে আপনি টিয়ার 2 এর টাকাটা টিয়ার 1-এ যখন তখন সুইচ করতে পারেন, আপনার যখন ইচ্ছে হবে। তাতে কি হয়, লেটস সে আপনি 11 মাস টাকা জমালেন, বা আপনি 60 বছর বয়স অব্দি টাকা জমালেন, আপনি দেখলেন ওই টাকাটা আপনার এই মুহূর্তে কোনো এমার্জেন্সিতে লাগছে না, তো আপনি সেটা পুরোপুরি আপনার মানে পেনশনের জন্য ঢুকিয়ে দিতে পারেন। তো আপনি সেই টাকাটা টিয়ার 2 থেকে টিয়ার 1-এ ডিরেক্টলি সুইচ করে নিয়ে, তারপর ওখান থেকে ট্যাক্স বেনিফিট পেয়ে, তারপর ওখান থেকে আপনি লামসাম উইথড্রল করুন, অ্যানুইটি স্টার্ট করুন। তো আপনার সব রকম চিন্তা, মানে সব রকম বক্সেস এটা পার্টিকুলার এটা টিক করে দেবে। আপনার টাকা 100% ইকুইটি এক্সপোজারেও আপনি বাড়ালেন, আপনি সুইচও করলেন, আপনি ট্যাক্স বেনিফিটও পেলেন, আপনার কোনো রকম অসুবিধাও হলো না। তো সেই জন্যই আমি বলছিলাম, এনপিএস এমন একটা পার্টিকুলার প্রোডাক্ট যেখানে একটা সাবস্ক্রাইবারের কাছে পুরো অথরিটি থাকে। সে কিভাবে ওই পার্টিকুলার প্রোডাক্টটাকে ইনস্ট্রুমেন্টালাইজ করবে, সে কিভাবে নিজের বেনিফিট অনুযায়ী সেটাকে চালাবে। আমার কাছে আজকে আমায় বলে দিয়েছে মানে রিজিডলি এইটা 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 এটা করতে হবে, এটা সেখানে না। আমি যখন ইচ্ছে টাকা ঢোকাতে পারি, আমি যত ইচ্ছে টাকা ঢোকাতে পারি। হ্যাঁ, ট্যাক্স বেনিফিট যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, সেটা একটুখানি সেটার তো একটা ক্যাপিং থাকবেই অফকোর্স।
আমরা জানি জেনারেলি এনপিএস 80C তে যে আমরা 1.5 লাখ টাকার ছাড়ের কথা বলি, ওখানেও আমরা এনপিএস ইনক্লুডেড থাকে 1.5 লাখে। কারণ ভেবে নিন 1.5 লাখ টাকা এক্সস্ট হয়ে গেল, তারপরে ওভার অ্যান্ড অ্যাবাভ আরো 50,000 টাকার রিবেটে 80 CCD 1B তে এনপিএস অ্যাপ্লিকেবল হয়। সেটা সাবজেক্ট টু দ্য সাবস্ক্রাইবার ইজ আন্ডার ওল্ড রিজিম। নিউ রিজিমে 80 CCD 1B নেই। নিউ রিজিমে শুধু আছে 80 CCD 2। যারা কর্পোরেট এমপ্লয়িজ যারা কাজ করে, তারা তাদের এমপ্লয়ার্সদের থ্রু যখন তাদের বেসিক আর ডিএ কাটা হয় 14%, সেটা এক্সেমটেড হয় 7.5 লক্ষ টাকা অবধি। দ্যাট ইজ ইট। তো জেনারেলি আপনারা যে কাস্টমার্স পাবেন তাদেরকে আপনারা 80C আর 80 CCD 1Bর কথাটাই বলবেন। মানে 2 লাখ টাকা অবধি তারা বেনিফিট পাবেন, ট্যাক্স বেনিফিট পাবেন, এক্সেমটেড হবে ট্যাক্স, যদি তারা ওল্ড রিজিমে থাকে। তো এবার কথা বলি আমরা ইনভেস্টমেন্ট অপশনস এর ব্যাপারে। তো ইনভেস্টমেন্ট অপশনস এর ব্যাপারে প্রথমেই যদি বলতে হয়, আমরা বলবো যে ইনভেস্টমেন্ট যে হচ্ছে কোথায় কোথায় হচ্ছে, যেটা আমি বললাম, ইকুইটি, কর্পোরেট বন্ড আর গভর্নমেন্ট সিকিউরিটিজে। তো ইকুইটিতে আমরা জানি একটুখানি বেশি রিস্ক থাকে, রিটার্নও বেশি থাকে। কর্পোরেট বন্ডে একটু মডারেট থাকে। আর গভর্নমেন্ট সিকিউরিটিজে একটুখানি কনজারভেটিভ থাকে। তো এটা ডিফারেন্সও বিশেষ অনেক বেশি হয় না, মার্জিনাল হয়। তো ইকুইটিতে আমি যেমনি বললাম 75% অব্দি আমরা ইকুইটিতে এক্সপোজার নিতে পারি ম্যাক্সিমাম। কর্পোরেট বন্ডস আর গভর্নমেন্ট সিকিউরিটিজ আমরা 100 নিতে পারি, কারণ ওটা কনজারভেটিভ অ্যাপ্রোচে থাকে, মডারেট অ্যাপ্রোচে থাকে। আর আরেকটা আছে অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ড, যেখানে ম্যাক্সিমাম 5% নেওয়া যায়। তো এইবার এইটা হচ্ছে এই পার্টিকুলার 4টে অ্যাসেট ক্লাস যেখানে আমরা আমাদের টাকা ঢোকাতে পারি। কিভাবে টাকা ঢোকাবো, কোন কোন চয়েস আমাদের কাছে আছে? 3 রকম চয়েস আছে। একটা হয় অ্যাক্টিভ চয়েস। অ্যাক্টিভ চয়েস কি? মনে করুন কোনো সাবস্ক্রাইবার আপনার কাছে আসলো, তার খুব ভালো জ্ঞান এনপিএস এর ব্যাপারে, সে বলল আমি 75% না, আমি 73% ইকুইটিতে ঢোকাবো, বাকি 27% আমি নিজের মতন ম্যানেজ করে কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটিজ আর অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ডে ঢোকাবো। গুড টু গো। যে নিজে যেরম ভাবে কাস্টমাইজড ওয়েটেজ অনুযায়ী দিতে চায়, দিতে পারে, সেটা তার ব্যাপার। ততক্ষণ চেঞ্জ হবে না যতক্ষণ না সে চেঞ্জ করবে। নেক্সট আসি আমরা অটো চয়েসে। এক সেকেন্ড, জাস্ট এক্সকিউজ মি ফর ওয়ান্স। हेलो। हाँ हाँ, चल रहा है। হ্যাঁ, তো তারপরে চলে আসি ইকুইটি অটো চয়েসে। মোস্টলি আমরা যেরকম আচ্ছা স্যার, আমি কাস্টমার্স বলতে পাই। চাই যে এটা কি প্যান কার্ডের এটা মিটিং চলছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, প্যান কার্ডের মিটিং চলছে। আচ্ছা। তারপরে চলে আসি অটো চয়েসে। অটো চয়েস কি হয়? যারা মার্কেট ওরিয়েন্টেড খুব নয়, যাদের খুব ভালো আইডিয়া নেই, তার মানে কি তারা এটা করতে পারবে না? নিশ্চয়ই পারবে। সেখানে কি হয়, 35 বছর বয়স অবধি এবার 3 রকমের অপশন সেখানেও দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন, LC 75, LC 50, LC 25। এলসি মানে লাইফ সাইকেল, আর 70, 50, 25 হচ্ছে কি ইকুইটি এক্সপোজার। সিম্পল, সিম্পল অ্যাজ দ্যাট। মানে কেউ যদি LC 75 নেয়, তার মানে তার ইকুইটি এক্সপোজার 75% থাকবে। কেউ যদি মডারেট নেয়, তার ইকুইটি এক্সপোজার 50 থাকবে। কেউ কনজারভেটিভ নিলে 25 থাকবে ইকুইটি এক্সপোজার। এইবার কি তাহলে এটা ডিফারেন্ট কি হলো অ্যাক্টিভ থেকে? ডিফারেন্ট এই হলো, তার 35 বছর বয়স অবধি ওই ওয়েটেজটা যেরকম রেখেছে সেরকমই থাকবে, কিন্তু 35 বছরের পরে সে যখনই প্রত্যেক বছর তার জন্মদিনে ইকুইটি থেকে পার্সেন্টেজ কমে গভর্নমেন্ট সিকিউরিটিজে চলে যাবে। এবার আমরা 55 বছরের পরে যখন দেখবো, আমরা দেখবো ম্যাক্সিমাম অ্যামাউন্টটা গভর্নমেন্ট সিকিউরিটিতে অটোমেটিক্যালি রিব্যালেন্স হয়ে গেছে, আর ইকুইটিতে 10% মতন পড়ে আছে। সো এটা রিব্যালেন্স হতে থাকে অ্যাকর্ডিং টু দি এজ। 35 বছর থেকে, 35 বছরের পর থেকেই 36 বছর অনওয়ার্ডস। আর ব্যালেন্স লাইফ সাইকেল হলো এই যে সেম কথাটা আমি যেটা বললাম, সেটা হয় 45 বছর থেকে। এবার আপনাদেরকে জাস্ট একটা রেফারেন্স দেওয়ার জন্য আমি দেখিয়ে দিই কিরকম এই পার্টিকুলার টেবিলটা। এই টেবিলটা একটুখানি কাইন্ডলি দেখুন। এটা LC 75। এখানে দেখা যাচ্ছে 35 বছর বয়স অবধি যে 75 নিয়েছে তার ইকুইটি এক্সপোজার 75, কর্পোরেট বন্ড 10, গভর্নমেন্ট সিকিউরিটিজ 15। দেখুন 36 বছর বয়সে 75টা 71 হয়ে গেল, কর্পোরেট বন্ডটা বেড়ে গেল, গভর্নমেন্ট সিকিউরিটিজটা বেড়ে গেল।
এবার দেখুন 55-র ওপরে আহ, মানে গভর্নমেন্ট ইকুইটি কমে 75 থেকে 15 হয়ে গেল, আর গভর্নমেন্ট বন্ড বেড়ে 75 থেকে এ হয়ে গেল, 15 থেকে 75 হয়ে গেল। সে এরকম ভাবে রিব্যালেন্স হতে থাকে। সেম লজিক অ্যাপ্লাই হয় LC50 আর LC25-এও। আর এটা হচ্ছে গিয়ে ব্যালেন্স লাইফ সাইকেল। কেউ যদি চায় এটা ছবি টবি তুলে রাখতে, ছবি তুলে রাখতে পারেন, ইউ ক্যান কিপ ইট হ্যান্ডি। তো এখানে কি হয়, ব্যালেন্স লাইফ সাইকেলে 45 বছর অব্দি ইকুইটিতে 50 থাকে, কর্পোরেট বন্ডে 30 থাকে, গভর্নমেন্ট সেক্টরে 20 থাকে। তো তারপরের বছর থেকেই এটা কমতে কমতে যায়, কমতে কমতে যায় 50%, 55-এর পরে দেখবেন 35% ইকুইটিতে থাকে, 10% গভর্নমেন্ট কর্পোরেট বন্ডে থাকে, মোস্ট ওয়েটেজ থাকে গভর্নমেন্ট সিকিউরিটিজ। তো এইটা হচ্ছে বেসিক্যালি ডিফারেন্ট ডিফারেন্ট চয়েসেস, যেখানে কিনা আপনি আপনার টাকা ঢুকিয়ে আপনার টাকাটা ম্যানেজ করতে পারবেন। এইবার এই অ্যাক্টিভ, অটো, ব্যালেন্স, এইগুলো চেঞ্জগুলো আপনি আহ, মানে ইনভেস্টমেন্ট অপশন, চয়েস অফ ইনভেস্টমেন্ট আপনি 4বার বছরে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? আর এই যে পেনশন ফান্ড ম্যানেজার, এই যে এইগুলো হচ্ছে পেনশন ফান্ড ম্যানেজার, এখন 11টা আছে। ডিএসপি লেটেস্ট, টাটা ডিএসপি হচ্ছে লেটেস্ট যারা মার্কেটে এসছে। তো 11টা পেনশন ফান্ড ম্যানেজারের মধ্যে আপনি যাকেই নেবেন আপনাকে 1 বছর মিনিমাম তাকে রাখতে হবে। তারপরে যদি আপনার মনে হয় যে 1 বছর পর যে আমার এটা কি বলে আমার এর রিটার্নটা ভালো লাগছে না বা পারফরমেন্স ভালো লাগছে না, তখন আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে? তো এর পরে চলে আসি আমরা উইথড্রল। উইথড্রলে বেসিক্যালি আমরা কোয়েরিজ পাই মোস্টলি উইথড্রলেরই, রাইট? যে উনি মারা গেছেন, ওনার এই উনি এত টাকা তুলতে চান, কিভাবে তুলতে পারবেন, কিভাবে তুলতে পারবেন না। এবার প্রথম উইথড্রল হয় পার্শিয়াল উইথড্রল, যেটা আপনি পুরো লাইফ টাইমে 3বার করতে পারবেন, আর সেটাও কিনা নিজের কন্ট্রিবিউশনের ওপর 25%। কি ব্যাপারটা, কেউ গভর্নমেন্টে কাজ করছে, তার এমপ্লয়ারেরও টাকা ঢালছে 14% করে, আর তারও 10% করে কাটছে। সে 14% করে টাকাটা ঢালছে, তার উপরে এই পার্শিয়াল উইথড্রয়াল অ্যাপ্লিকেবল নয়। সিম্পল অ্যাজ দ্যাট। আমি নিজের পকেট থেকে যে টাকাটা দিচ্ছি, সেই টাকাটা সেই টাকাটার উপরে আমি উইথড্রয়াল যদি এক্সারসাইজ করতে চাই, তখন আমি পার্শিয়াল উইথড্রয়াল এক্সারসাইজ করতে পারবো। আপনি তখন ওখান থেকে নিজের যা কন্ট্রিবিউটেড অ্যামাউন্ট আছে সেখান থেকে 25% আমি তুলতে পারবো। এবার কি 25% আমি তুলতে পারলাম, সেটা ট্যাক্স ফ্রি তুললাম, লামসাম। এইবার বাকি 75% যে অ্যামাউন্ট সেটা ফ্রিজ হয়ে যাবে। আবার আমি ফ্রেশ ইনভেস্টমেন্ট করব তার উপরে। তো এরপরে কি হলে আমি এই আচ্ছা প্রথমবার স্যার, একটা পার্শিয়াল একটু উইথড্রল। কথা ডিস্টার্ব করছি আমি। বলছি স্যার, প্যান কার্ডে তো আমি ওইটা লেটে জয়েন করেছি, আমি বুঝতেই পারছি না আপনি কি 20%, টোয়েন্টি এটা ফাইভ প্যান পার্সেন্ট কার্ডের নয়, এটা হচ্ছে এনপিএস এর, এটা প্যান কার্ডের এনপিএস চলছে এর না স্যার, ট্রেনিং। এটা এটা এনপিএস এর চলছে স্যার। আচ্ছা, একসাথে দুটো মিটিং দিয়েছে স্যার, বুঝতেই পারছি না। এটা এনপিএস এর মিটিং, এনপিএস এর ট্রেনিং। ওকে, তো কন্টিনিউ প্রথম, কন্টিনিউ। হ্যাঁ তো প্রথম তো আচ্ছা স্যার, এবার আমি কি। আমি একটা কথা বলি। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি। বলছি স্যার, আমি একজন মানে 48 সাম মতো হয়েছে আর কি, প্রায় 1 বছর হলো এনপিএস টা করানো হয়েছে। তো উনি মানে ইনভেস্টমেন্ট করছে। তো আমি তো ওটা গভর্নমেন্ট সিকিউরিটি যে আছে অটো চয়েস, ঠিক আছে, সেটা সিলেক্ট করে রেখেছি। তো সেই হারে মানে এনপিএস এর ক্যালকুলেটরের যে সিস্টেম আছে, হুম। রিটার্নটা দেখাচ্ছে হবে। কেন রিটার্ন দেখতে হবে না? শুনুন, রিটার্ন দেখার জন্য এনপিএস ক্যালকুলেটর দেখতে হবে না। রিটার্ন হুম, আপনাকে আমি দেখিয়ে দেবো, আমি সেশনের শেষে দেখাবো কোনটা কোথায় দেখতে হয় রিটার্ন। হুম, হুম, ঠিক হুম, ঠিক হুম, আছে, ওটা আমি দেখিয়ে হুম। দেবো আপনাকে স্যার। ঠিক আছে, ওটা দেখিয়ে দিন, কারণ আমি এনপিএস অনেকগুলো আমার করানো নিশ্চয়ই হয়েছে তো। নিশ্চয়ই নিশ্চয়ই, ওটা হ্যাঁ, ওটা আমি হুম, ওটা আমি আমার প্রেজেন্টেশনটা শেষ করে দেখাবো কোথায় গিয়ে আপনারা রিটার্ন দেখতে পারেন বা কাস্টমারদেরকে সাজেস্ট করতে পারেন। হ্যাঁ, ওকে, ওকে, ঠিক হ্যাঁ। আছে, ঠিক। আহ,
তো পার্শিয়াল উইথড্রল হচ্ছে গিয়ে আমরা 3 বার উইথড্রল করতে পারি পুরো লাইফ টাইমে। আর 3 বছর এনপিএস এ থাকার পর এবার 25% আমরা নিজেদের যে অ্যামাউন্ট আমরা ইনভেস্ট করেছি সেটার উপরে এক্সারসাইজ করতে পারি। প্রথমবার করলাম 25%, লেটসে আমি 100 টাকা ইনভেস্ট করেছি নিজের পকেট থেকে, 25% আমি উইথড্র করলাম, 75 টাকা ফ্রিজ হয়ে গেল। আবার আমি ইনভেস্টমেন্ট করব, তার উপরে 25% উইথড্র করতে পারবো, তারপরে আবার বাকিটা ফ্রিজ হয়ে যাবে, তারপরে আমি আবার ইনভেস্ট করব। এরকম করে আমরা 3 বার করতে পারি। ইট ইজ নট দ্যাট যে আমি 100 টাকা ইনভেস্ট করেছি, প্রথমবার 25, পরের বার 25, তৃতীয়বার 25, না, ইট ইজ নট দ্যাট। তো এটা হলো পার্শিয়াল উইথড্রল। তারপরে আসি প্রিম্যাচিওর রিটায়ারমেন্ট। প্রিম্যাচিওর রিটায়ারমেন্ট মানে হচ্ছে কেউ যদি ভলেন্টারিলি বেরিয়ে যেতে চায়। ভলেন্টারিলি বেরিয়ে যেতে চাওয়ার জন্য তাকে মিনিমাম 5 বছর এনপিএস এ থাকতে হবে। 5 বছর থাকার পরে সে 20% লামসাম ট্যাক্স ফ্রি উইথড্র করতে পারেন, যদি তার 2.5 লাখ টাকার নিচে অ্যামাউন্ট হয়। তো 2.5 লাখ টাকার নিচে যদি টোটাল কর্পাস হয়, সে পুরো টাকা তুলে নিয়ে চলে যেতে পারে। আর 2.5 লাখ টাকার উপরে যদি হয়, তাকে 20% লামসাম সে ম্যাক্সিমাম তুলতে পারে, আর 80% সে পেনশন নিতেই হবে তাকে। আর এই যে 20% লামসাম, সেটা ফুললি ট্যাক্স এক্সেম্পটেড। তারপরে আসে হচ্ছে গিয়ে পোস্ট রিটায়ারমেন্ট, যেটা আমরা বলি সুপার অ্যানুয়েশন, মানে 60 বছর বয়সে যেটা হয়। সেখানে সাবস্ক্রাইবার অপশন পায় সিস্টেম্যাটিক লামসাম উইথড্রয়াল করে তার সাথে পেনশন চালু করতে, বা লামসাম উইথড্রয়াল করে তার সাথে পেনশন চালু করতে, বা তার যদি 5 লক্ষ টাকার নিচে অ্যামাউন্ট হয়, কর্পাস হয়, সে পুরো টাকাটা নিয়ে চলে যেতে পারে ট্যাক্স ফ্রি। এবার কি নর্মাল সিনারিও, আপনি 60% টাকা লামসাম তুলতে পারেন, যেখানে কিনা আপনার কোনো ট্যাক্স লাগছে না, আর 40% মিনিমাম আপনাকে ট্যাক্স নিতেই হবে, মানে 40% আপনাকে পেনশন নিতেই হবে। তো এটাও ট্যাক্স ফ্রি। এবার আপনি কেউ কোনো সাবস্ক্রাইবার চাইলে 60-এর জায়গায়, মানে এমন না যে 60 বছর বয়সে গিয়েই তাকে এনপিএস এর অ্যানুইটি চালু করে দিতে হবে। সে যদি চায় সে ডিফার করতে পারে, মানে সেটাকে ডিলে করতে পারে, মানে সে কোনো রকম পেমেন্ট আর করলো না, কিন্তু তার অ্যামাউন্ট, মানে সে তার সুপার অ্যানুয়েশনটা, সে তার অ্যানুইটিটা পরে 2 বছর 3 বছর পরে চালাতে পারে। তো 75 অবধি সে ইনভেস্টমেন্ট ফেজে থাকতে পারে, কিন্তু 75 বছর যেই পার হবে, তাকে দায়বদ্ধতা যে সে বেরিয়ে গিয়ে তাকে অ্যানুইটি পারচেস করে অ্যানুইটি শুরু করতে হবে। আর ডেথ উইথড্রয়ালে এনপিএস এ কি হয়, পুরো লিগাল হেয়ার পুরো কর্পাসটা পেয়ে যায়, যেটা পুরোপুরি ট্যাক্স ফ্রি। আর তারা যদি চায় পেনশন নিতে, মানে এটা স্পাউসের ক্ষেত্রে বলছি, আহ, তারা যদি চায় পেনশন নিতে পারে। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা হচ্ছে উইথড্রয়াল ফ্রেমওয়ার্ক। আমি অ্যানুইটির ব্যাপারে মোটামুটি বলেই দিয়েছি, যে রিটার্ন অফ পারচেজ আর জয়েন্ট লাইফ অ্যানুইটি, তারপরে অ্যানুইটি ফর লাইফ, এই ব্যাপারগুলো অনেক রকম আছে। আলাদা আলাদা অ্যানুইটি সার্ভিস প্রোভাইডারের আলাদা আলাদা রকমের প্ল্যানস আছে। বেসিক্যালি আমি যেটা প্রথমে বললাম সেটাই মানে হচ্ছে গিয়ে আর কি ব্রডলি ক্লাসিফাই যদি আমরা করি করি যে কেউ নিজের জন্য নিতে পারে, কেউ নিজের পরে নিজের বউ, মা বাবা, তার বাচ্চা কাচ্চা, মানে মা বাবা বা বউ পেনশন পেলো, তারপরে বাচ্চা কাচ্চা থাকলে সে পুরো টাকাটা পেয়ে যেতে পারে, বা সে তার বউ পেলো। তো এরকম মাল্টিপল অপশনস থাকে, যেটা কিনা সে তার পার্টিকুলারলি যখন রিটায়ারমেন্টটা নেবে, যখন অ্যানুইটি শুরু করবে, তখন এই পার্টিকুলার ডিসিশনটা তাকে নিতে হবে। সে যখন অ্যাকাউন্টটা খুলছে তখন তাকে এই ডিসিশনটা নিতে হবে না। তো এটা হচ্ছে ব্রডলি এনপিএস এর মানে আইডিয়া, যে হোয়াট ইজ এনপিএস ইন অ্যাকচুয়াল। আর এটা হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের একটা নতুন ভার্সনও এসেছে, যেখানে কিনা আপনারা প্রত্যেকটা, মানে অন ফিঙ্গার টিপস আপনারা অ্যাকাউন্ট ওপেন করিয়ে দেওয়ার পরে পরবর্তীতে কাস্টমারদের বলতে পারেন যে আপনারা যেভাবে পেটিএম ফোন পে ঘাটেন, ওইভাবেই এটা ঘেটে আপনারা এই চেঞ্জেস গুলো করতে পারেন, ইফ দে আর ভেরি সাউন্ড অ্যাবাউট দেয়ার আইডিয়াজ অফ হোয়াট দে আর ডুইং। পার্সোনাল ডিটেল চেঞ্জ করা, প্যান নাম্বার আপডেট করা, ফাটকা ডিটেল, তারপরে স্টেটমেন্ট ডাউনলোড করা, পোর্টফোলিও দেখা, পেনশন ফান্ড ম্যানেজার স্কিম চেঞ্জ করা, কন্ট্রিবিউশন করা, উইথড্রল স্ট্যাটাস দেখা, সব কিছু করতে পারে। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের এনপিএস এর প্রেজেন্টেশন, যেটা শেষ হলো এখানে। তো এরপরে আমি রিটার্নসটা আপনাদের দেখাবো, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা এক্ষুনি আপনারা জিজ্ঞেস করছিলেন যে রিটার্নটা কোথায় দেখতে পাই।
এটা হচ্ছে আপনার কাছে ওয়ান স্টপ সলিউশন। সেটা হচ্ছে গিয়ে এনপিএস ট্রাস্টের ওয়েবসাইট। এনপিএস ট্রাস্টের ওয়েবসাইট এনপিএস ট্রাস্টের ওয়েবসাইটে কি আছে? এনপিএস ট্রাস্ট আমি যেটা দেখালাম যে ফান্ড মুভমেন্ট ম্যানেজ করে, তো এনপিএস ট্রাস্ট একটা গভর্নমেন্ট বডি। তো এনপিএস ট্রাস্টে আমরা যখন রিটার্নস আন্ডার এনপিএস দেখি, সেখানে আমরা দেখব যে কি রিটার্ন আছে। এখানে আপনারা প্রত্যেকটা অ্যাসেট ক্লাস অনুযায়ী, মানে ইকুইটি, কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটিজ এর অ্যাসেট ক্লাস অনুযায়ী আপনারা এখানে দেখতে পারেন যে বা কার কি এ আছে। কোনো একটা প্রবলেম হচ্ছে খোলার জন্য, বাট আপনারা নোট করে নিতে পারেন। আপনারা গুগলে এনপিএস ট্রাস্ট রিটার্নস করে লিখলে ওখানে ইকুইটি, কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটিজ, টিয়ার 1, টিয়ার 2, লাস্ট 1 বছর, লাস্ট 3 বছর, লাস্ট 5 বছর, 7 বছর, শুরু হওয়ার থেকে কি রিটার্ন, প্রত্যেকটা পাবেন। এখন বোধহয় সাইটটা একটু ডাউন আছে যার জন্য চলছে না, বাট আপনারা এই প্রত্যেকটা জিনিস পাবেন ওখানে, প্রত্যেকটা ডিটেল। আর এই প্রত্যেকটা ডিটেল প্রত্যেক উইকে চেঞ্জ হয়, প্রত্যেকটা উইকে চেঞ্জ হয় ইন দ্য সেন্স প্রত্যেকটা উইকে এটা আপডেটেড হয়, প্রত্যেকটা উইকে। স্যার আমি আমি আর একটা আমার কোশ্চেন আছে স্যার। হুম, বলুন না বলছি যে প্লিজ। আমার এক সাবস্ক্রাইবার, মানে আমি এনপিএস এর অ্যাকাউন্টটা হয়ে গেছে, মানে কার্ডও পেয়েছে, মানে হুম, প্রাণ কার্ডটা, মানে প্রাণ নাম্বারটা ফ্রিজ দেখাচ্ছে, ওনার প্রবলেম দেখাচ্ছে যে অ্যাকাউন্টটা ভ্যালিডেট হয় নাই। তো এটা আমি ট্রাই করতেছি, কোথায় যোগাযোগ করবো, মানে কিভাবে এটাকে এটা অ্যাকাউন্টটাকে আপনি ভ্যালিডেট করবো? সিএসসির সাথে যদি খুলিয়ে থাকেন, আপনি সিএসসির যে আপনার নোডাল অফিসার আছে তাকে যোগাযোগ করতে হবে, একটা ইমেল আইডি শেয়ার করে দেওয়া হবে। সেই ইমেল আইডিটাতে আপনারা যোগাযোগ করে ইমেলটা পাঠাবেন। ওনারা সিএসসির লোক দেখে সেটার সাথে মানে কোঅর্ডিনেট করে সেটা সলভ করিয়ে দেবে। এইটা হচ্ছে কি হ্যালো। pension@csc.gov.in, এইখানে আপনারা মেল করে দেবেন। আর আপনাদের যে নোডাল অফিসার আছে সিএসসির, তার সাথে যোগাযোগ করবেন, তাদেরকে পাঠাবেন প্যান নাম্বার, প্যান ডিটেলস, আর এখানে ইমেল করবেন। নোডাল অফিসার বলতে আমাদের আমাদের যে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যানেজার? একদম একদম। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, মানে আমার এরকম একটা কেস আছে, তো তো হুম, উনি ইনভেস্টমেন্টও ওই জন্য করতে পারছে না আর কি। ঠিক আছে। ঠিক আছে। তো এটা বলবেন, এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর আমরা এবার এরপরে না ফ্লো দেখব, যে কিভাবে আমরা অ্যাকাউন্ট ওপেন করতে পারি না পারি। তো তার আগে হুম পার্টিকুলার প্রোডাক্ট রিলেটেড যার যা কোনো প্রশ্ন প্রশ্ন টশ্ন আছে আপনারা করে নিতে পারেন। হুম 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 হুম। আচ্ছা স্যার, বলছি কি আর বলছি একটা স্যার প্রশ্ন। এটা কত প্রশ্ন দিয়ে, হ্যালো। এনার হ্যালো বয়সটা স্যার। কত দিয়ে এটা স্কিম করা যায়? আমরা এক এক করে নেবো। হ্যাঁ, কি বলছেন আপনি? একটু জোরে বলবেন প্লিজ। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন বলুন। বলছি কি স্যার, মানে এই এনপিএস প্রোডাক্টটা তো ব্যাংকও মার্কেটিং করে, যেরকম এসবিআই করে, ব্যাংক অফ ইন্ডিয়া করে, ঠিক আছে? সবাই করে, তো সবাই করে। সবাই করে। তো আমরা সিএসসি ভ্যালি, মানে ব্যাংক মনে করেন করে ষোলোকে একটা উম, বিশ্বাসের সঙ্গে সাথে সাথে করে নেয়। তো হুম। আমরা সেই মানে ব্যাপারটা মানে সাধারণ, আমরা তো রুরাল বেসে কাজ করি বেশিরভাগ, সাধারণ লোককে মানে কিভাবে, মানে গভর্নমেন্ট প্রোডাক্ট কিভাবে মানে সেটাকে যেরম বোঝাবো ভাবে আর কি। যেরম ভাবে ব্যাংকের ভিএলিরা করে, ঠিক সেরম ভাবে ঠিক। আপনিও তো স্যার একটা গভর্নমেন্ট বডির আন্ডারেই এ করছেন। হুম 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 তো হুম। আপনি যে লোক ট্রাস্ট করবে আপনার স্যার কাস্টমার তখন আপনার যখন আমরা ব্যাংকের বিসি থাকবো তবে স্যার। এখন আপনার আমি তো কাস্টমারের ব্যাংকের কাছে তো সিএসসি স্যার ম্যানেজার। আপনি সিএসসি, তাই তো? হুম হুম। হ্যাঁ, তো অবশ্যই। আপনার আপনার কাছে এসবিআই, কোনো এসবিআই কাস্টমারের কাছে যেমনি যে সে পার্সোনাল ব্যাংকারের কাছে যাচ্ছে, সে তার কাছে এসবিআই। আপনি হুম যখন হুম কোনো কাস্টমারের কাছে যাচ্ছেন, আপনার কাছে মানে তার কাছে সেই আপনি হচ্ছেন সিএসসি। এর হুম থেকে হুম। বড় রাইট। আর আপনার কাছে কি এজ থাকবে স্যার? প্রাইভেটরা বিক্রি করতে পারছে, আপনি গভর্নমেন্ট অথরিটির ডিস্ট্রিবিউটর হয়ে আপনি যদি এখানে কনফিডেন্স না পান, তাহলে তো খুব সমস্যা হয়ে যাবে। না না, ঠিক আছে, আমি কনফিডেন্স পেয়েছি, মানে এটা আমার মার্কেটিং এর সুবিধার জন্য আমি কোশ্চেনটা আপনাকে বললাম আর কি। দেখুন, ঠিক আছে। হুম গভর্নমেন্ট এন্টিটিস সব হুম থেকে বেশি এজ পায়, বিকজ ইট ইজ আ গভর্নমেন্ট প্রোডাক্ট। ইন দি হুম এন্ড হুম অফ দ্য ডে,
এটা প্রাইভেট কোনো কোম্পানি বিক্রি করুক, কোনো হুম বিজনেস চ্যানেল বিক্রি করুক, বা হুম কোনো হুম প্রাইভেট পাবলিক সেক্টর ব্যাংক বিক্রি করুক, প্রোডাক্টটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। হ্যাঁ, রাইট রাইট। হুম আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার প্যান কার্ড খোলাতে পারি একটা সাইবার ক্যাফেতে গিয়েও, পারি তো? হুম, হ্যাঁ অবশ্যই। আমি আমার প্যান কার্ড সাইবার ক্যাফেতে গিয়েও খোলাতে পারি, কিন্তু প্যান কার্ডটা আসবে যেখান থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্যান কার্ড, সেটাই তো আমি পাবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সে তো আমি তো গভর্নমেন্টের। প্যান কার্ডটা আমি যদি মানে অ্যাপ্লাই করি, তো আমি যদি ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই না করি প্যান কার্ড আসবে না। তার মানে কি আমাকে যে অ্যাপ্লাই করিয়ে দিচ্ছে তাকেও জানতে হবে, সে ভুলভাল হ্যাঁ কিছু অবশ্যই করতে পারবে না। আর চ্যানেলটা অবশ্যই। এইভাবেই তৈরি করা। আমি হুম প্রথমে ওই জন্য দেখালাম আর্কিটেকচারটা এতটাই ব্ল্যাক এন্ড হোয়াইট, যেখানে কোনো রকম সন্দেহ বা অ্যাম্বিগুইটির জায়গা নেই স্যার। ঠিক আছে, হুম হুম হুম, অবশ্যই। স্যার বলুন আমার একটা কোয়েরি ছিল। প্লিজ হ্যালো প্লিজ। হ্যাঁ প্লিজ, স্যার, শুনতে পাচ্ছি। বলছিলাম একটা কাস্টমার হুম। এনপিএস এ কি হয় যে প্রতি 3 মাস অন্তর অন্তর মোবাইলে মেসেজ একটা চলে যায় যে আপনার এনপিএস অ্যাকাউন্টে পাস। এত ব্যালেন্স, হুম প্রতি কোয়ার্টারলি যায়। হুম তো হুম একটা কাস্টমার বলছে যে ওর লাস্ট কোয়ার্টারে ব্যালেন্স ছিল 7,000 মোটামুটি 70 মতো। হুম তো আবার রিসেন্ট যখন মেসেজ তখন দেখছে যে 3 টাকা কিন্তু কম চলে এসেছে, যে 7,000 সেটা 7,200 হয়েছে। তো এটা কি কারণে ইয়ে হতে পারে? দেখুন, মার্কেট তো এখন পড়ছে, হুম হুম মার্কেট পড়ছে তো, আর ওনার ইকুইটি এক্সপোজারও আছে, যার জন্য ওটা ইম্প্যাক্ট করেছে। এটা খুব একটা নমিনাল ইম্প্যাক্ট, এটা হিউজ ইম্প্যাক্ট না। এবার যখন আবার মার্কেট বাড়বে, আবার ওটা বেড়ে যাবে। এটা তো মার্কেট লিঙ্ক প্রোডাক্ট না, ইন দি এন্ড অফ দ্য ডে। এখানে তো ইকুইটি মার্কেট যেরকম পারফর্ম করবে সেই অনুযায়ী এটা একটা ইম্প্যাক্ট ফেলবে, কিন্তু এটা 19-20 হবে, এটা মানে 20-40 হবে না, এটাই ব্যাপার। হুম। ঠিক। স্যার, পিওপি কমিশনটা কে পাবে, যে আচ্ছা, ফান্ডে কমিশনটার ইনভেস্ট করা ব্যাপারটা আপনাকে আপনার ডিএম এর সাথে কথা বলে নিতে হবে, যেখানে আপনারা আপনাদের কমিশন কত আছে, কিরকম আছে সিএসসির সাথে, সেটা আপনাকে সিএসসির সাথে একবার কথা বলতে হবে। সেটার ব্যাপারে আই এম নট দ্য রাইট পারসন টু টক। আই বিলিভ মিস্টার ইসলাম ক্যান give an insight about that, or আপনার ডিএম ক্যান give an insight about that. I am not the correct person to talk about the incentive or the কমিশন। কমিশনের ব্যাপারটা আপনাকে ওনারাই বুঝিয়ে দেবেন, কিন্তু কমিশনটা আপনাদেরই থাকে, একটা না পার্ট না, সিএসসি কমিশনের নেওয়ার পর ব্যাপারে আপনার আমি কাছে জানতে থাকে। চাইনি। আমি স্যার যেটা জানতে চাইছি, যখন দ্বিতীয়বার কন্ট্রিবিউট করা হচ্ছে, তখন ওখানে পিওপি ট্রেল কমিশন বলে দেখিয়ে 17 টাকা করে কাটা হচ্ছে। কারেক্ট। এই এটা যাচ্ছে কোথায়? যে এটা ফান্ডে, পিওপির সেই কাছে, ফান্ডে যাচ্ছে না ভিএলই থাকছে? এটা এটাই জানতে চাই। পিওপির কাছে যাচ্ছে, পিওপির কাছে যাচ্ছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট স্যার। ঠিক আছে, মানে ওদের কাছে যাচ্ছে। ওকে। একদম ঠিক আছে। হুম। হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার বলছি, ধরুন সেকেন্ড বার যখন ধরুন 500 টাকা সেকেন্ড বার দিলাম, হুম তো তখন দেখা যাচ্ছে যে পিওপি ট্রানজাকশনটা 30 টাকা কাটছে। একটা কাস্টমার 500 টাকা দিল, কিন্তু হুম তার জমা পড়ছে 464 টাকা 60 পয়সা। হুম। তাহলে সে তো প্রশ্ন করছে যে 500 টাকা আমি দিচ্ছি, কেন 464 টাকা 60 পয়সা না, আমার? ওনার কাছে প্রিন্ট রিসিপ্ট, ওনার কাছে রিসিপ্ট যাচ্ছে, যেখানে কিনা কনস্ট্যান্টলি উনি দেখতে পাচ্ছেন যে কত টাকা জিএসটি কেটেছে, কত টাকা ব্যাংক চার্জ, কত টাকা ওনার অ্যাকচুয়ালি রেমিট হয়েছে। ঠিক আছে, ওটা তার ইমেল আইডিতে চলে যায়, তো উনি ওনাকে একবার সেটা চেক করতে বলবেন। হুম। প্রত্যেকটা জিনিসের রিসিপ্ট মানে রিসিপ্ট জেনারেট হয়ে যায় স্যার, আর ওটা রিয়েল টাইম বেসিসে জেনারেট হয়, যে হ্যাঁ, এত টাকা আপনার হয়েছে, আপনার এত টাকা জিএসটি, এত টাকা ব্যাংক চার্জেস, এত টাকা এই চার্জেস, এত টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, চলে যায় স্যার। সেটা এখানে এখানে আস- আপনার আমার কোনো ব্যাপার নেই। না, সেটা তো ঠিকই, কিন্তু তার প্রশ্ন হচ্ছে ধরুন 500 টাকা সে ইনভেস্ট করছে, হুম। কিন্তু 30 টাকা করে ধরুন তার প্রতি মাসে। কারেক্ট স্যার, আপনাকে যে ফেসিলিটেট করবে তাকেও তো কিছু দিতে হবে। দের ইজ নো ফ্রি লাঞ্চ ইন দিস ওয়ার্ল্ড। সিএসসি যখন সার্ভিসটা প্রোভাইড করছে, সিএসসিও তো কিছু কামাবে, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন আপনিও তো কিছু কামাবেন। হ্যাঁ স্যার, সিম্পল অ্যাজ সবাই দ্যাট। কামাবে। স্যার আমি একটু জিজ্ঞেস করতে চাইছি, আমি লেটে জয়েন করেছি, আমাকে আচ্ছা একটু শর্টকাটে একটু বলবেন স্যার স্যার, এই শর্টকাটে স্কিমটা। এই মুহূর্তে বলাটা খুব খুব মানে ডিফিকাল্ট, কারণ এটা শর্টকাটে বলা যাবে না। আমি বরং আপনাকে বলবো, আপনি আপনার যারা মানে ফেলো কলিগসরা যারা জয়েন করেছে তাদের থেকে একটু নিয়ে, মানে একটুখানি ইনসাইট নিয়ে নিতে,
আর তাছাড়া হুম, আপনি পরবর্তীকালে যদি অন্য কোনো সেশন হয় তাতে জুড়ে যাবেন, তাতে আমরা আপনাকে ফেসিলিটেট করে দেবো। উইল বি মোর দ্যান হ্যাপি টু ডু ইট। কারণ শর্টকাটে বলাটা খুব অসুবিধাজনক স্যার, শর্টকাটে মানে বলা এটা যাবে না স্যার, মানে কিন্তু। স্যার আমাকে বলেছিলেন করতে, ঠিক আছে স্যার, কিন্তু আমি জানি না এটা কত টাকা দিয়ে হবে, কত মানে বছরের হবে, এই জিনিসটা আমি শুধু জানতে চাইছি। 60 বছর অবধি করতে পারে। আর হ্যাঁ, কত টাকা না, প্রত্যেক বছরে মিনিমাম 1000 টাকা দিলেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে। আর অ্যাকাউন্ট ওপেন করার সময় 500 টাকা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে হয়। ব্যাস। আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ। ওকে স্যার, আর থ্যাংক ইউ স্যার। আর কার, হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। আর কার কোনো প্রশ্ন থাকলে বলুন, না হলে আমরা অ্যাকাউন্ট ওপেনিং জার্নিটা দেখাবো। হ্যালো হুম। স্যার, বলছি এনপিএস সিস্টেমটা আমি 1 আওয়ার হয়েছে ভিএলই, তো আমি কি এটা করতে পারবো? আমি নতুন আছি। হ্যাঁ, সবাই করতে পারবেন। আপনারা করতে পারবেন বলেই আজকে আপনারা এই ট্রেনিং সেশনটায় আছেন স্যার। ঠিক আছে স্যার। আমি সেটাই দেখাচ্ছি কিভাবে আমরা করতে পারবো। স্যার, হ্যালো আমার একটা স্যার। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, প্লিজ। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, বলছি আমরা যখন এনপিএস নতুন অ্যাপ্লাই করি তখন হুম। ওখানে দুখানা কোম্পানি থাকে, একটা হচ্ছে এনএসডিএল আর একটা হচ্ছে কি কেপ নেট টেক, এরকম কিছু হ্যাঁ, একটা ওটা অপশন আছে। আপনাদের এনএসডিএল-টা করতে হবে। কিন্তু এর আগে আমরা যত তো করেছি ওই যে কি কে এনএফ নেট না কি দিয়ে করেছি তো হ্যাঁ, আমরা। এখন তো এনএসডিএল কালকে করতে হবে। ওটা এনএসডিএল কালকেও এর যেটা সাথে। করেছি, হ্যাঁ। হ্যাঁ, কালকেও যেটা করেছি ওই এনএসডিএল থেকে কিন্তু করিনি, কে এনএফ নেট থেকে না কি হ্যাঁ, একটা আছে না ওটাতে টেক। আপনারা কোনো আমাদের সাপোর্ট পাবেন না, সরি। কিন্তু এনএসডিএল আচ্ছা। থেকে যেগুলো করবেন সেইগুলো থেকে আমাদের সাপোর্ট পাবেন। এনএসডিএল এরটায় পরের পরের দিন থেকে এনএসডিএল এরটায় করে দেখবেন, ওটার জার্নি হুম, আলাদা হয়। ওটার হুম, মানে আরো স্মুথ জার্নি হয়, আরো তাড়াতাড়ি হয়, হুম। কোনো রকম অসুবিধা হয় না। পুরো আচ্ছা, সরকারের আচ্ছা। সবার সাথেই, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সবাই এনএসডিএল এর সাথেই করে। যেগুলো হয়ে গেছে ওগুলোকে এনএসডিএল কোনো ট্রান্সফার করা যাবে না? টাকাটা তুলতে করা গেলে যায়, কোথায়? করা যায়। কিভাবে? আইসিএসএস করতে হয়। আইসিএসএস করার জন্য ইন্টার সেক্টর, হুম, ইন্টার সিআরএ শিফটিং ফর্ম বলে একটা ফর্ম হয়। সেই ফর্মটা হুম, আপনি ভরে আপনার হুম, যে ইমেল আইডিটা আমি দিয়েছিলাম, এই যে হুম, সিএসসি, এই ইমেল হুম, আইডিতে পাঠিয়ে দেবেন। আর আপনার ডিএম কে বলে দেবেন এই পেনশন এখানে পাঠিয়ে দেবেন, হুম, pension@csc.gov.in। আর হুম। আপনার ডিএম কে বলে দেবেন, বাদ বাকি দেল টেক ইট আপ। ঠিক আছে। ঠিক আছে, কারণ কি ওইখানে আমি যে টিচারদের করিয়েছে না, তারা হুম। অন্য টিচারদের এনএসডিএল থেকে আছে, কিন্তু কালকে আমি থেকে করিয়েছি, সে বলে তাদের এনএসডিএল থেকে আমার এনএসডিএল হলে ভালো হতো। কারেক্ট, আপনি সেটা চেঞ্জ করে দেবেন আইসিএসএস ভরে। ইন্টার ইয়ারে শিফটিং ফর্ম, আইসিএসএস ফর্ম। আচ্ছা, ওই ঠিক ফর্মটা আছে। এখানে গ্রুপে দিয়ে দিবেন স্যার। এই হ্যাঁ, লিঙ্ক দিয়ে দিবেন, এই লিঙ্কটা দিয়ে দিবেন, ফর্মটা পিডিএফটা দিয়ে দিবেন। আপনারা সবকিছু আপনাদের ডিএম এর থেকে আর এই আপনার যে সাপোর্ট থেকে পেয়ে যাবেন। ঠিক আছে। ঠিক আছে। কত টাকা হ্যালো। জমা করলে কতদিন পর পেনশন পাওয়া যাবে? কত টাকা জমা করলে কতদিন পর পেনশন পাওয়া যাবে? হ্যাঁ। দেখুন, মিনিমাম 1000 টাকা প্রত্যেক বছরে তো জমা করতেই হবে। 60 বছর অবধি তো জমা করতেই হবে। 60 বছর অবধি বেঁচে থাকতেই হবে যদি আপনি নিজে পেনশন পেতে চান তো। 60 বছর অবধি না বাঁচলে যেই টাকাটা জমা হয়েছে সেই টাকাটা আপনার স্পাউসের কাছে চলে যাবে। এবার কত টাকা পেনশন পেতে হবে, কত বছর সে আছে, কত টাকা সে জমা করেছে, 3টে 4টে ফ্যাক্টর থাকে। সেইটা আপনাকে পেনশন ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে দেখতে হবে যে ওইখানে আমি তো এত টাকা। ক্যালকুলেটর হচ্ছে না, কাজ করছে না। কেন কাজ করবে না? নিশ্চয়ই, আপনি কাজ করালেই কাজ করবে স্যার। একটু দেখানো এনপিএস আমাদের ভালো হয়। এনপিএস প্রসপারিটি প্ল্যানার বলে একটা প্ল্যানার আছে, ওটা নোট ডাউন করে নিন। এনপিএস প্রসপারিটি প্ল্যানার গুগলে লিখবেন, আসবে। ওখানে আপনার ডেট অফ বার্থ দেবেন, ডেট অফ জয়নিং এনপিএস দেবেন, প্যান নাম্বার দেবেন, কত টাকা জমা আছে দেবেন। সেই অনুযায়ী ও ফেচ করে আপনাকে পুরো ডিটেল বলে দেবে স্যার। ঠিক সিএসসি আছে। তে যে ক্যালকুলেটর আছে ওখানে তো কিছু বোঝা যাচ্ছে না। তাহলে আপনি একটুখানি সিএসসি কে সেটা এসকেলেট করবেন স্যার। আপনাদের যে মেল আইডি আছে, আপনাদের যে ডিএম আছে, তাকে একটু বলবেন যে এটা চলছে না। কারণ জেনারেলি সব পিওপিরা নিজেদের কোম্পানির দেখায় স্যার, পেনশন ক্যালকুলেটর দেখায় স্যার। বুঝেছেন? তো আপনাদেরটায় যদি কোনো প্রবলেম হয় আপনারা একটুখানি সিএসসির সাথে কানেক্ট করবেন, কেমন? নর্মালি গুগলস থেকে কিভাবে দেখা যাবে? এনপিএস প্রসপারিটি প্ল্যানার, এনপিএস প্রসপারিটি প্ল্যানার। এই যে NPS মিস্টার সিং অলরেডি একটা দেখুন, একটা লিঙ্ক এতে দিয়েছে, npp.proteantech.in এ। এইটা হচ্ছে এনপিএস প্রসপারিটি প্ল্যানার, এনপিপি বলা হয় এটাকে। এটা আপনারা সেভ করে রেখে দিন। এটা কয়েকটা বেসিক ডিটেলস জানতে হয়, যেই ডিটেলগুলো হাইপোথেটিক্যাল ডিটেল না, যেই ডিটেলগুলো রিয়েল ডিটেল। আচ্ছা আপনি স্যার, বলছি আপনারই ডিটেল দেবেন। স্যার, বলছি টিয়ার 2 তে আচ্ছা, ক্যাপিটাল গেইনস পড়বে তো উইথড্রল করলে?
অ্যাবসলিউটলি পড়বে স্যার, অ্যাবসলিউটলি অ্যাজ পার দি ইনকাম ট্যাক্স রুল, যেরকম এলটিসিজি এসটিসিজি কাটে সেরকম কাটবে। আর টিয়ার ওয়ানে ওই যে পার্সেন্টেজটা বলে দিলেন 25 ওর মধ্যে এক্সাম্পটেড আছে নাকি, ওটা পড়ছে না তোলার সময়? না, ওটা হচ্ছে উইথড্রয়াল। উইথড্রয়ালে আপনি যখনই আপনি টিয়ার 1 থেকে যাই উইথড্রয়াল করবেন, পড়বে না কিছু। পড়বে না এক্সাম্পটেড, ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ। তো আমরা হ্যালো এবার নমস্কার। চলে আসি হ্যালো স্যার। রেজিস্ট্রেশনে। হ্যাঁ, আর কি কারো প্রশ্ন হ্যালো আছে প্লিজ? হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বললাম কি সেশনটা কি জানুয়ারি টু ডিসেম্বর না এপ্রিল টু মার্চ সেশনটা? ওই যে বললেন যে বছরে 1,000 টাকা করে দিতে হবে। বছরে মানে আপনি মানে 1 বছরে 1,000 টাকা করে দিতে হবে, সিম্পল অ্যাজ দ্যাট। হ্যাঁ, না বললাম যে সেশনটা কি মানে জানুয়ারি টু ডিসেম্বরের মধ্যে না এপ্রিল টু মার্চের মধ্যে আর কি, এটা বলছি আর কি। ক্যালেন্ডার ইয়ার, ক্যালেন্ডার ইয়ার। ক্যালেন্ডার, ও আচ্ছা আচ্ছা, ক্যালেন্ডার, ঠিক আছে, জানুয়ারি ডিসেম্বর তাহলে। ঠিক আছে। ঠিক হ্যালো আছে। স্যার, হুম, হুম। নমস্কার স্যার। স্যার নমস্তে, বলছি নমস্তে। টাকাটা কোথায় বলছি গেলে স্যার, ক্লেম টাকাটা হ্যাঁ, স্যার? বলছি স্যার, স্যার 1,000 টাকা করে পার ইয়ার মিনিমাম দিতে হবে জমা। তারপর 60 বছর পরে সে যে পেনশনটা পাবে তার কি হুম, অটোমেটিক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে আসবে না কিভাবে হুম, ওটা হুম। আসবে? ওই দেখুন ক্লিয়ার কি একটু করে। হয়, যখন কেউ 60 বছর হয়ে যায় আর সে বলে আমি পেনশন নেব, তাকে অ্যানুইটি সার্ভিস প্রোভাইডার সিলেক্ট করতে হয়, তাকে একটা ফর্ম ভরতে হয়। হ্যাঁ, ওই ফর্মটায় তাকে লিখতে হয় সে এলআইসির সাথে যাবে, কার সাথে যাবে, 15খানা কোম্পানি আছে, তো কোন কোম্পানির সাথে সে যাবে সেটা তাকে সিলেক্ট করতে হয়। সেটা সিলেক্ট করার পরে তাকে দিতে হয় যে সে সব ডিটেলস দিতে হয়। তারপরে সেই অ্যামাউন্টটা চলে যায় সেই এএসপির কাছে, আর সেই এএসপি প্রত্যেক মাসে মাসে তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করতে থাকে। যতদিন সে লাইফ থাকবে। যেই প্ল্যানটা সে নিয়েছে, ফার্স্ট প্ল্যান হচ্ছে যতদিন আমি লাইফ থাকবো, সেটা তো আমি পাচ্ছি ফর শিওর, সে আমি যেই প্ল্যানে নিই, তাই তো। তারপরে ডিপেন্ড করবে আমার আগে পিছনে কেউ আছে কি নেই। আমার যদি ফ্যামিলি থাকে তাহলে আমি সেরকম প্ল্যান নেব, আর আমার যদি ফ্যামিলি না থাকে আমি তাহলে সেরকম প্ল্যান নেবো। সিম্পল। স্যার আর স্যার আর নেক্সট কোয়ারি, আজকে হুম, আমি সিএসসি থেকে একটা করেছি এনপিএস, ধরুন ভেরি গুড। সেই সিএসসি অ্যাকাউন্টটা ধরুন ক্লোজ হয়ে গেল। আমি হুম, ধরুন পরবর্তীকালে হুম। ওই যে পেনশনের বেনিফিটটা আমি কার হেল্প পেতে পারি, কিভাবে আমি পাবো? আমি আপনার প্রশ্নটা আরেকবার জানতে চাই, আমি খুব একটা ক্লিয়ারলি বুঝলাম না, আরেকবার যদি বলেন। আমি একজন কাস্টমার, আমি একজন সিএসসির কাছে একটা এনপিএস করেছি ধরুন। তো ভেরি এখন গুড। সিএসসির মাধ্যমে আমি পার ইয়ার টাকা ডিপোজিট করছি। ধরুন হুম। ওই সিএসসি হোল্ডার ধরুন থাকলো না আগামী দিনে, ধরুন আমি থাকলাম, বেঁচে থাকলাম, তো আমি আগামী দিনে কার হেল্প নিয়ে আমি পেনশনটা পাবো 60 বছর আচ্ছা, হয়ে যাওয়ার মানে পর? আপনি বলছেন যে সাবস্ক্রাইবার মারা গেল, আপনি তার নমিনি? না, এটা সাবস্ক্রাইবেই বেঁচে আছে, আমি সিএসসি হোল্ডার ধরুন নাই এখন। পিএসসি ভ্যালি মারা গেল বা বন্ধ হয়ে গেল স্যার, উঠে গেল, উনি সিএসসি ওটা ভিএলই বন্ধ বলছেন। হয়ে গেল তো কোনো অসুবিধা নেই না। তো আমি সিএসসি ভিএলই বন্ধ হয়ে গেলে তার কোনো অসুবিধাই নেই। আপনি জাস্ট সার্ভিসটা তাকে সামনে এনে মানে আপনি মানে কেটার করছেন, আপনি তাকে মানে ওনার উনি যে অ্যানুইটি সার্ভিস উনি যে অ্যানুইটি সার্ভিস করবেন, উনি তো ওনার অনলাইন উনি অ্যাপ্লাই করবেন। বা তার থেকেও বড় কথা, লেটস সে আপনি আপনি নেই, উনি আপনার ভার্টিক্যাল থাকলো, আপনার ভার্টিক্যালও নেই, লেটস সে আপনার কোম্পানি নেই, ও অন্য কোনো ব্যাংকে গিয়ে এএসপি চালু করে নেবে, সিম্পল অ্যাজ দ্যাট। সবাই এই পার্টিকুলার সার্ভিসটা দেয়, সবাই। স্যার বাৎসল্যটা করা যাবে এখন? একদম করা যাবে, একদম করা যাবে। আর স্যার এনএসডিএল এর ইয়েটা হচ্ছিল না, এসআইপিটা হচ্ছিল না, এখন শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওই কেআরভি ওয়াই আপনাদেরকে যেটা আমি থেকে এসআইপি ছিল। আপনাদেরকে আমি আমি ওই ডিরেমিটের এটাও দিয়ে দেবো। আপনাদেরকে আমি ফ্লোটা একবার দেখিয়ে দিই কিভাবে আপনারা করেন আপনাদের এই ডিজিটাল সেবা পোর্টালে আগে। তো ডিজিটাল সেবা পোর্টালে মোটামুটি আপনাদের কাছে 3টে অপশন থাকে, ঠিক আছে? ডিজি লকার, সিকেওয়াইসি এবং আধার অফলাইন ইকেওয়াইসি। আমরা সাজেস্ট করব ডিজি লকার আর সিকেওয়াইসি দিয়ে আপনারা ওপেন করবেন, কারণ ডিজি লকার আর সিকেওয়াইসি তে সব থেকে তাড়াতাড়ি আপনারা অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। এই পার্টিকুলার পোর্টাল যেটা আপনাদের ডিজিটাল সেবা পোর্টাল, ওখান থেকে করতে পারবেন। ওখানে কাস্টমার রেজিস্ট্রেশনে আমরা যাব। কাস্টমার রেজিস্ট্রেশনে ডিজি গিয়ে লকার তো কাস্টমারদের থাকে না স্যার, ডিজি লকার আমি সব তাই তো স্যার কাস্টমার বললাম থাকে। আপনাকে, ডিজি লকার, সিকেওয়াইসি, অফলাইন ইকেওয়াইসি,
তিনখানা আমাদের কাছে অপশন আছে স্যার। স্যার একটু ব্যাকে যান, আর যেটা ওখানে ডিজি সার্চ লকার করলেন। কাস্টমারের কাছে থাকতে হবে না কিন্তু স্যার, হ্যাঁ ডিজি বলুন। লকার কাস্টমারের কাছে থাকতে হবে না। ডিজি লকারে সে যদি এনরোল করিয়ে থাকে বললাম এই তাহলেই ডিসপ্লেটা এনাফ। একটু ব্যাক করুন না স্যার, হ্যাঁ, ডিসপ্লেটা একটু ব্যাক করে দেখান না, যেটা সিএসসিডি লগ ইন করলেন তারপরে কি করলেন স্যার। হ্যাঁ এখান থেকে স্যার। এখানে খালি আপনাকে লিখতে হবে ন্যাশনাল পেনশন সিস্টেম, এনপিএস আচ্ছা। লিখবেন, চলে আসবে। তারপরেই আপনার ফার্স্ট পেজ আসবে হচ্ছে কি কাস্টমার রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাডিশনাল কন্ট্রিবিউশন পেনশন ক্যালকুলেটর, ঠিক আছে? হুম। তো কাস্টমার রেজিস্ট্রেশনে আপনারা ক্লিক করবেন। এক সেকেন্ড, কাইন্ডলি এক্সকিউজ মি जस्ट फॉर हेलो। হ্যাঁ ঠিক আছে मैं एक স্যার, सेशन में हूँ, এগিয়ে। मैं थोड़ी देर में बात कर रहा हूँ, ठीक है? তো আমরা এখানে কাস্টমার রেজিস্ট্রেশনে যাব। কাস্টমার রেজিস্ট্রেশনে যাওয়ার পরে এই যে আপনারা বলছিলেন কে ফিন আর এনএসডিএল আসে, তো ওটা আসবে। আপনাদেরকে এনএসডিএল নিতে হবে, এনএসডিএল দিয়ে আপনারা এগোবেন। এনএসডিএল দেওয়ার পর আপনাকে প্যান নাম্বার, সেলফ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। সেলফ রেজিস্ট্রেশনে ক্লিক করে প্যান নাম্বারটা দিতে হবে। প্যান নাম্বার দেওয়ার পর সাবমিট করে আমাদেরকে এই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে দেখুন আমাদের কাছে তিনটে অপশন আছে, আধার অফলাইন ইকেওয়াইসি, ডকুমেন্ট উইথ ডিজি লকার, আর এখানে এটাও আছে, সিকেওয়াইসিও এসে গেছে। তাছাড়া আরেকটা রেডিও বাটন এসছে যেটা ভাৎসাল্লিয়া, এটা এখানে এসে গেছে। এটা একটু পুরনো আছে বলে এখানে দেখা এরকম দেখাচ্ছে, বাট এখানে ভাৎসাল্লিয়া চলে এসেছে। আপনার কেউ যদি ভাৎসাল্লিয়া খুলতে চান এখানে অপশন থাকবে ইন্ডিভিজুয়াল সাবস্ক্রাইবার, এই সেই ভাৎসাল্লিয়া, এনপিএস ভাৎসাল্লিয়া করে এগিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। সিটিজেন অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট টাইপ টিয়ার 1, তারপরে ওয়্যার ডিড ইউ হিয়ার অ্যাবাউট এনপিএস, সেইটা আপনারা যা ইচ্ছে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পিওপি নেম অটোমেটিক্যালি আপনার কোম্পানির নাম থাকবে, আর ভিএলই কোড অটোমেটিক্যালি আপনার চলে আসবে, আপনাকে কিছু করতে হবে না। তারপরে আপনি আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেবেন, লাস্ট 4 ডিজিট আধার নাম্বার, এটা যদি আপনি আধার অফলাইন ইকেওয়াইসি তে করছেন, আধার 4 ডিজিট দেবেন, আর লাস্ট ডিজিট অফ আধারের দেবেন। দেওয়ার পরে ইউআইডিআই এর ওয়েবসাইটে এখান থেকে ক্লিক করে চলে যাবেন, ওখানে গিয়ে লগ ইন করবেন। লগ ইন করে অফলাইন ইকেওয়াইসি একটা এক্সএমএল ফাইল হয়, সেটা ডাউনলোড করে রেখে দেবেন। শেয়ার কোড রাখবেন, এখানে শেয়ার কোডটা রেখে ওটা আপলোড করে দেবেন, ইউআইডিআই থেকে সব ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হওয়ার পরে যেইগুলো মানে ইউআইডিআই ফেচ করবে সেগুলো ফেচ করে, বাকি সব আপনারা নিজেদের মতন সেই ডিটেলস গুলো দিয়ে এগোতে পারেন। এগিয়ে তারপরে এক আইডি জেনারেট হয়ে যাবে। এক আইডি জেনারেট হয়ে যাওয়ার পর ওটা রেখে নেবেন আপনার কাছে। তারপরে বাদ বাকি যা যা আছে ডিটেলস, সেই ডিটেলস গুলো আপনারা ভরবেন, কন্ট্যাক্ট ডিটেলস, ব্যাংক ডিটেলস, স্কিম অ্যান্ড নমিনেশন ডিটেলস। এই প্রত্যেকটা ডিটেলস ভরার পরে তারপরে পেমেন্ট করে আপনারা এনপিএস অ্যাকাউন্টটা জেনারেট করে দিতে পারবেন। সো এটা এটাই হচ্ছে বেসিক জার্নি, আর মানে এখানে বিশেষ কিচ্ছু নেই। এবার আপনারা অফলাইনে কেওয়াইসি নিতে পারেন, কারো সিকেওয়াইসি থাকলে সিকেওয়াইসি নিতে পারেন, কারো ডিজি লকারে করা থাকলে ডিজি লকার নিতে পারেন। এই তিনটে হচ্ছে মানে 10 মিনিটে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর এইটাও আপনাদের সাথে আপনাদের হেড অফিস থেকে নিশ্চয়ই শেয়ার করে দেবে, তো আপনারা সেই অনুযায়ী এটা নিজেদের রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন। ইউজ করে আপনারা ইউ ক্যান টেক ইট ফরওয়ার্ড। আর এনএসডিএল এর এই পার্টিকুলার ফ্লোতে আপনারা কাজ করুন, এনএসডিএল এর থেকে এই এনপিএস এর অ্যাকাউন্টগুলো ওপেন করে দেখুন, অনেক তাড়াতাড়ি অনেক এফিসিয়েন্টলি হবে, আর ঠিকঠাক টাইমে ঠিকঠাক টাকা হয়ে যাবে। তো আপনাদেরকে অতটা বেশি মানে নিয়ে ভাবতে হবে না, সার্ভিসটা নিয়ে তাহলে ভাবতে হবে না। তো আপনাদের যেহেতু এখানে ওয়ালেট থেকে কাটা হয় টাকাটা, ব্যাংকের ওখান থেকে হয় না, আপনাদের ওয়ালেট থেকে টাকাটা কেটে যাবে, সে পাসওয়ার্ড দিয়ে ভ্যালিডেট করে অনুযায়ী এই কন্ট্রিবিউশন রিসিট ভিএলই কে দিয়ে দেওয়া হবে। ভিএলই সেটা প্রিন্ট করে সাবস্ক্রাইবারকে দিয়ে দেবে, প্ল্যান জেনারেশনের পর হয়ে গেল, সিম্পল। এটাতে জাস্ট 10 মিনিট লাগে। সো দিস ইজ অল অ্যাবাউট এনপিএস অ্যান্ড দিস ইজ অল ফ্রম মাই এন্ড। আপনাদের সবাইকে নিশ্চয়ই এসওপি গুলো পাঠিয়ে দেওয়া হবে আপনাদের হেড অফিস থেকে, সেই এসওপি গুলো আপনারা ফলো করে আপনারা অ্যাকাউন্টস খুলতে পারেন এনএসডিএল এর সাথে। আর এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এটা বেস্ট টাইম যেখানে লোকেরা ইনভেস্টমেন্টের জন্য খোঁজে, ইনভেস্টমেন্ট অপশনস খোঁজে, আর মানে সবাই প্রাইভেট ইনভেস্টমেন্টের দিকে যায়, যেখানে কিনা আমরা জানি আমরা এনপিএস যদি দিই তাকে সে ডাবলি বেনিফিটেড হবে। পার্টিকুলার jan ফেব মার্চে এই জন্যই আপনাদের কোম্পানি এই সেশনগুলো অ্যারেঞ্জ করানো হচ্ছে। আমরা অন্যান্য জোনের সাথেও করেছি, যেমন কিনা আপনার উড়িষ্যা,
অন্যান্য জোনের সাথে করেছি, আজকে ওয়েস্ট বেঙ্গলের সাথে আমাদের আছে, উড়িষ্যা, আসাম, বেঙ্গল সবার সাথেই করা হচ্ছে, সবাই করছে, আপনারাও করুন। কোনো রকম অসুবিধা হলে আপনাদের নোডাল অফিসার যে ডিএম আছে তাদেরকে কন্ট্যাক্ট করুন এই মেল আইডিতে আপনারা, ঠিক আছে? সো দিস ইজ অল ফ্রম মাই এন্ড, থ্যাংক ইউ সো মাচ। আর কারোর কোনো প্রশ্ন থাকলে প্লিজ। বলছি কি স্যার, স্যার আপনাদের ফোন নাম্বারটা দিলে ভালো হয়। আপনি দেখুন, আমি ফোন নাম্বার আপনাদের এইচওতে দেওয়া আছে, তো আপনাদের এইচও থেকে নিশ্চয়ই কোনো নমিনেটেড ক্যান্ডিডেট থাকবে যাকে কন্ট্যাক্ট করতে হবে বা কিছু, আমি আমার ফোন নাম্বার এখন দিয়ে দিতে পারি, বাট সিএসসি থেকে বলা আছে যে আপনাদের যে ডিএম তাদেরকেই কন্ট্যাক্ট করতে, দেল টেক ইট ফরওয়ার্ড উইথ আস। তো ওরকম ভাবে আপনাদের কোম্পানি থেকে বলা আছে। ঠিক হ্যালো আছে, হ্যাঁ বলুন। হ্যালো, বলছি স্যার ওই আমারও ওই তিন চারটে আর কি এনপিএস ওই কার্বি থেকে করা আর কি, ঠিক আছে? তো ওই থেকে আমি আইসিএসএস করে দিন, কোনো অসুবিধা নেই। মানে ওটা আমি ওই ফর্মটা কোথায় পাবো? স্যার ফর্মটা আপনি আমাদের, আচ্ছা এখানে মানে আমাদের ওয়েবসাইটেও ফর্ম পেয়ে যাবেন। তারপরে আপনি আপনাদের এই যে সিএসসি থেকেও ফর্ম পেয়ে যাবেন, আইসিএসএস ফর্ম বলে, আইসিএসএস ফর্ম বলে। আইসিএসএস, ঠিক হ্যাঁ, আছে। which স্যার means কারোর প্রাণ নাম্বার intersector। হারিয়ে গেলে কি করে প্রাণ নাম্বার বার করতে হবে? সেটা আপনি আপনার সিএসসি কে বলবেন, প্যান কার্ড ডিটেলস পাঠাবেন। এবার সেটা যদি প্র্যান নাম্বার, দেখুন প্র্যান নাম্বার যদি এনএসডিএল এর সাথে হয় তাহলে আমরা হেল্প করে দিতে পারবো, আমরা বের করে দিতে পারবো। বাট যদি কেফ ইনটেকের সাথে হয় সেটা আমরা পারবো না, সেটা আপনাদের এক্সক্লুসিভলি সিএসসির সাথে ইউল হ্যাভ টু টেক ইট আপ। ঠিক আছে, তো দিস ইজ অল ফ্রম মাই এন্ড। আই বিলিভ উই আর গুড টু র্যাপ ইট আপ একটা ইন কথা দ্যাট বলছি, কেস। হ্যালো হুম, হ্যালো, হ্যাঁ বলছি বলুন আর বলুন। কতক্ষণের মধ্যে প্যান কার্ডটা পাই ভার্চুয়ালি? কত কত রেজিস্ট্রেশনের কতক্ষণ পরে ভার্চুয়ালি প্যান কার্ডটা পাওয়া যায় এনএসডিএল থেকে? একদিন পরে আপনি করবেন, পরের দিনই আপনি লগ ইন করবেন ওয়েব পেজে, মানে ওয়েবসাইটে, এনএসডিএল এর ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড ইপ্র্যান করবেন, ইপ্র্যান ডাউনলোড করে রেখে দেবেন, হয়ে গেল। না, তাদের অন্যটা আর একটা যে সাইট আছে ওতে সঙ্গে সঙ্গে দিয়ে দেয় 5 মিনিটের মধ্যে, এই জন্য বলছি। ঠিক আছে, তো এটা তো আপনার অন্য কোন ওয়েবসাইটের কথা বলছেন স্যার আপনি? ওই যে কেএনএফ আছে না, এনএসডিএল এর সাথে আরেকজন যে ট্রাইব আছে এই হ্যাঁ ডিসিএসসি সাথে, হ্যাঁ, ওটা 5 মিনিটের মধ্যেই দিয়ে দেয় ওখান থেকে। সেটা আপনি আপনার ইমেল চেক করলে আপনার কাছেও চলে আসবে, আপনি যদি ইপ্র্যান ডাউনলোড করে থাকেন, মানে আপনি যদি ইপ্র্যান সিলেক্ট করে থাকেন তাহলে তো আপনার কাছেও চলে আসবে, তখনই চলে আসবে। ওটাই তো বলছি ভার্চুয়ালি কতক্ষণের মধ্যে পাওয়া যায়? সেটা তো সাবজেক্ট টু আপনি ভার্চুয়ালি সেটা অ্যাপ্লাই করছেন কিনা। আপনি যদি ফিজিক্যালি অ্যাপ্লাই করেন তাহলে ভার্চুয়ালি আসবে না, আর ভার্চুয়ালি অ্যাপ্লাই করলে তখনই চলে আসবে। আর আপনি ওয়েবসাইটে পরের দিনেও দেখতে পেয়ে যাবেন। ইপ্র্যান যতবার ইচ্ছে ডাউনলোড করুন। ভার্চুয়ালি ফিজিক্যালি তো আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে? হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ, স্যার রেজিস্ট্রেশন প্রসেসটা ওই প্যান নাম্বার দেওয়ার পরে একটু বললে ভালো হতো। আমি একদম নতুন স্যার। প্যান নাম্বার দেওয়ার পরে রেজিস্ট্রেশনের সময় যে সেলফ রেজিস্ট্রেশনের পরে প্যান নাম্বার দেওয়া হচ্ছে, তারপরে কি করতে হবে ওইটা? প্যান নাম্বার দেওয়ার পরে আপনাকে বেসিক্যালি ডিসাইড করতে হবে আপনি কোন ফ্লোতে যাবেন ম্যাডাম। আপনি সিকেওয়াইসি ফ্লোতে যেতে পারেন, আপনি ডিজি লকারের মাধ্যমে ফ্লোতে যেতে পারেন, এবং আপনি আধার অফলাইন ই কেওয়াইসির ফর্মেও যেতে পারেন। ঠিক আচ্ছা আছে, স্যার, বলছি এইটা যে ক্যাটাগরি আপনি বললেন এটাকে একটু খুলে বলে দিন না স্যার, বুঝিয়ে দিন না। সিকেওয়াইসি কি হয় আর আধার এটা যেটা বললেন ডিজি লকারটা আধার কি হয়? অফলাইন কেওয়াইসি আমি আপনাকে যেটা বোঝালাম, আধার অফলাইন কেওয়াইসি কি হয়, আধার অফলাইন ই কেওয়াইসি তে হয় বিশেষ কিচ্ছু না, যেখানে কিনা আমরা প্রথমে যাই, প্রথমে গিয়ে আধারের লাস্ট ডিজিটটা দিই যেটা আমরা দেখালাম, দেখাতার পরে আমাদের কি করতে হয়, ইউআইডিআই এর ওয়েবসাইটে যেতে হয়, ইউআইডিআই এর ওয়েবসাইটে গিয়ে আমাদের কি করতে হয়, আপনাদের আধার আর ওটিপি দিয়ে লগ ইন করতে হয়, সাবজেক্ট টু আমাদের যাতে আধার কার্ড মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক থাকে। তো তারপরে লিঙ্ক থাকলে আমরা সেটা করতে পারি। সেটা করার পরে আমাদেরকে একটা শেয়ার্ড কোড তৈরি করতে হবে। শেয়ার্ড কোড তৈরি করার পরে শেয়ার্ড কোডটা দিয়ে আমাদেরকে সেটা আপলোড করতে হয়। আপলোড করার পরে ইউআইডিআই থেকে প্রত্যেকটা ডিটেলস যা যা মানে ফেচেবল ডিটেলস সেগুলো ফেচ করে অটো পপুলেট হয়ে যায়। অটো পপুলেট হয়ে যাওয়ার পরে বাদবাকি যা যা ডিটেলস থাকে সেগুলো আপনাদেরকে ভরে জাস্ট এগোতে হবে। এটা মানে এটা কি এটা আপনার মানে যে কোনো, এই যে মিস্টার সিং এখানে দিয়ে দিয়েছেন একটা রেফারেন্স
সেটা আপনারা ইউজ করতে পারেন। তো এই প্রত্যেকটা ফ্লো আলাদা, কিন্তু আলটিমেটলি ফ্লো গুলোর কাজ একই। সে আপনি যখন যখন অ্যাডভান্স করবেন আপনি দেখে নিতে পারবেন। এবার সিকেওয়াইসি তখনই হবে স্যার যখন আপনার সিকেওয়াইসি কোনো ব্যাংকের সাথে করা আছে। ডিজিলকার তখনই হবে যদি ডিজিলকারে আপনার ডিটেলস গুলো দেওয়া আছে। তো সেইখানে কিছুই লাগে না, সেখানে জাস্ট প্যান কার্ড ডিটেল যদি ডেটাবেসে না মেলে তখন প্যান কার্ডের কপি লাগে। যদি সিকেওয়াইসি করছেন, যদি সবকিছু আপডেটেড থাকে অটোমেটিক্যালি ফেচ করে ডিটেলস আপনাকে এগিয়ে দেয়। এটাই হচ্ছে গিয়ে দ্য রিজন আমরা সিকেওয়াইসি এবং আপনাকে ডিজিলকারের কথাটা বলছি, যে আপনারা ডিজিলকার সিকেওয়াইসিটাই সব থেকে বেশি করবেন, কারণ খুব তাড়াতাড়ি খুলে যায়। ওটা একটা করলেই আপনারা বুঝতে পেরে যাবেন। বললাম স্যার 60 এই বছর পর এসওপি যে গুলো টাকাটা উইথড্রল আপনাদেরকে দিয়ে করবে। দেওয়া হবে। হুম। হ্যালো, হ্যাঁ বলুন। বললাম 60 বছর পর যে টাকাটা উইথড্রল করবে বা পেনশন পাবে সেটা অ্যাপ্লাইটা কোথায় করতে হবে? অ্যাপ্লাইটা তো তাকে করতে হবে, সে আগে ফর্ম নিয়ে ভরতে হবে, সে ফর্ম ভরে পিওপি কে জমা দেবে। পিওপি তারপরে সেটা প্রসেস করবে, প্রসেস করার পর তারপরে তার সেটা শুরু হয়ে যাবে। ঠিক আছে। হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ বলুন বলুন। বললাম স্যার, আমি তো ওই যে যখন আমিও আর কি নিউজ আইডি পেয়েছি আর কি। তো আমি যখন করছিলাম তখন ওই আহ, অনেকদিন আগে করছিলাম, তো আগের বছরে করছিলাম এই 500 টাকা দিয়ে। তো হুম। আমি ব্যাপারটা জানতাম না যে 1 বছরের মধ্যে 1000 টাকা দিতে হবে। তো আমার তো আগের বছরে 500 টাকা দেওয়া হয়েই গেছে, আর এই বছরটা তো ঘুরে গেছে। এখন তো ওটা কি রানিং থাকবে না ওটা ক্যান্সেল হয়ে যাবে? ও চেক করে দেখবেন যে আপনার যদি হয়ে থাকে, আপনার যদি ক্যান্সেল হয়ে গিয়ে, বা ক্যান্সেল বলে কিছু হয় না, আপনার অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয়ে গিয়ে থাকে 1000 টাকা দেবেন, অ্যাকাউন্ট রানিং হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে আবার চালু হয়ে যাবে এটা? হুম, অ্যাবসলিউটলি, এখানে কোনো পেনাল্টির ব্যাপার নেই। ও, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। স্যার বলছি, হ্যালো হুম, বলুন বলুন। হ্যালো, বলছি হ্যাঁ স্যার বলুন। ওই যে সেই কার্ডটা হয় না স্যার, ওই যে কার্ডটা কি বাই পোস্ট অফিসে আসে? সেটা আপনি যদি সিলেক্ট করেন তবেই আসবে। হার্ড কপি সিলেক্ট করলে তবে আসবে। হার্ড কপি না সিলেক্ট করলে স্যার ই প্যান সিলেক্ট করলে ই প্যান আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কপি হলে তবে আসবে, তাই ফিজিক্যাল তো? অ্যাপ্লাই করুন তাহলে দুটোই পাবেন, ই প্যান আর হার্ড কার্ড, দুটোই পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ অর্কবাবু। হ্যাঁ, এইরকম থ্যাংক ইউ সো সেশন মাচ আমাদের স্যার। কখনো এরকম সেশন হয়নি। অ্যাকচুয়ালি যে আমি ট্রাভেল করছি, অন রোড আছি, তো যতটুকু শুনলাম আমারও কিছু শেখা হলো। আমি চাইবো আমাদের আজকে নিয়ার টু 100 ভিউলি অথবা যতদূর মনে হলো 86 কি 90 ভিলি জয়েন করেছে, আমাদের আরো ভিলি আছে। আমরা রেগুলার ওকে, বেসিস যদি এরকম একটা আপনার এই মূল্যবান সেশন পাই, তাহলে আমরা কিন্তু we এনপিএসটা would be more than happy to মানুষের facilitate that sir. আমরা মানে we definitely look forward to it, and we'd একদম be more একদম than happy একদম to help you on একদম this. কারণ আপনারা আগে থেকে আপনার এই যেরকম করে সুযোগের আজকে জন্য কোঅর্ডিনেট করে করা হলো, হ্যাঁ, সেরকম করে হুম, আপনারা যতবার করবেন আমরা থাকবো। আমরা নিশ্চয়ই মানে we'd be একদম more than glad একদম to get একদম this done sir. আমরা চাইবো আপনারা আরো ভালো করে যতটা উইথ ইজ বিজনেস করতে পারেন, আমরা যতটা আপনাকে ফেসিলিটেট করতে পারবো, সেটা আমাদেরও মানে আমাদেরও সেই জন্যই ভালো লাগবে, আর আপনাদেরও তাতে ভালো বিজনেস হবে, and we'd be more than happy sir. একদম একদম একদম। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে। আবার ওনার এই সেশন আবার আমরা নেক্সট উইকে বা একটা ডেট শিডিউল করে করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you so much sir, and thank you everybody জয়েন করার জন্য। Thank you for everybody's time.